করবার জন্য আমরা একটা অর্গানাইজেশন বিল্ড করেছি, দ্যাট ইজ কল্ড টিম এন্টারপ্রেনার। এন্টারপ্রেনার বা অন্টারপ্রেনার কথার অর্থ হচ্ছে এটাই যে নিজের সফলতা নয়, আরও 5 জন, আরও 10 জন, আরও 20 জন, আরও প্রচুর মানুষের সফলতার জন্য যারা পরিশ্রম করে। আমরা সমাজে দেখেছি, আপনারা অনেক কোম্পানিকে দেখবেন, অনেক লিডাররা রয়েছে, তারা তাদের গাড়ি বাড়ি তাদের জায়গাটাকে তৈরি করবার জন্য তারা পরিশ্রম করে। যখন তাদের একটা জায়গা হয়ে যায় তখন তারপর তাদের সাথে যখন আপনারা যোগাযোগ করতে যান তখন তারা বলবে এই সমস্ত জন্য তুমি কেন আমাকে ডাকছো, তোমার ইমিডিয়েট লোককে ডাকো। যদি তার উদ্দেশ্য এটা হতো যে একই রকম ভাবে আমার সফলতা এবং নিচের লোকের সফলতা আমার প্রয়োজন আছে, তাহলে কিন্তু তিনি এই কথাটা বলতেন না। আপলাইনদের ফোন করলে ফোন বলতেছেন। বাট আমি আপনাকে চ্যালেঞ্জের সাথে বলছি, আপনি আমার যে কোনো অ্যাম্বাসাডরকে ফোন করে দেখবেন, তারা আপনাকে অ্যালাউ করবে এবং তারা আপনার সাথে কথা বলবেন এবং আপনাকে সহযোগিতা করবার জন্য তারা প্রস্তুত। তার কারণ ভেস্টিজ আমাদের এই বড় কালচারের মাধ্যমে শিখিয়েছে এটাই, যে ভেস্টিজে যদি তোমাকে সফলতা পেতে হয় তাহলে একটাই কাজ থাকবে, তুমি অনেক মানুষকে সফলতা দিতে। আর আমাদের টিমের নাম টিম এন্টারপ্রেনার এই কারণে আমি রেখেছি যে আমাদের টিমের একটাই কাজ হবে, শুধু নিজের সফলতা নয়, আমি কজনকে গাড়ি করাতে পেরেছি, আমার টিমে কজন লোক বিদেশ গেছে, আমার টিমে কজন লাখ টাকা গেছে। আমি দাবির সাথে বলতে পারি আমি একদম অতি সাধারণ পরিবার থেকে এসেও আজকের আমার টিমে 70 জন মানুষ রয়েছে যারা মাসে 30,000 টাকা থেকে শুরু করে 2.5 লক্ষ টাকা রোজগার করে। আমি আমার বুঝির জন্য চিন্তা করতাম আমার কি করে চলবে। আজকের দিনে আমি দাবির সাথে বলি যে আমার একটা অর্গানাইজেশন আছে যেখানে এতগুলো মানুষ তারা স্বচ্ছভাবে আজকে দিন যাপন করে, অথচ আমি কোনো শিল্পপতি নই। কারণ আমার টিমের স্লোগান, আমার গাড়ি হয়ে গেছে, আমি 12খানা কান্ট্রি ট্রাভেল করে এসেছি, আমার পরিবার কেউ কখনো বিদেশ যায় প্রথম ব্যক্তি আমি, এবং 12টা দেশ আমি ঘুরেছি। তথাপিও আমি প্রতিদিনকার প্রোগ্রাম করি, কালকে প্রোগ্রাম করেছি, তার আগের দিন আমি আমতলাতে ছিলাম ডায়মন্ড হারবার, তার আগের দিন ছিলাম লক্ষ্মীকান্তপুর, আজকের এখানে রয়েছি, কালকে সাউথ অফিসে আছি। এভাবে প্রতিদিন কোথাও না কোথাও করছি। তার কারণ আমার রোজগার হয়েছে, আমার গাড়ি হয়েছে, আমার বিদেশ যাত্রা হয়েছে, আমার অর্গানাইজেশনের সমস্ত লোকের হয়নি। আমি যাদেরকে এই বিজনেসটাকে আনিয়েছিলাম, যাদেরকে কমিট করেছিলাম যে এখান থেকে একসাথে আমরা বিদেশ যাবো, গাড়ি বাড়ি করবো, তাদের জন্য আমাকে রেগুলার পরিশ্রম করতে হবে। আমার অ্যাম্বাসেডর পরিশ্রম করে আমি দ্যাট ইজ দ্য কালচার অফ দ্য ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। এটাই আমাদের কোম্পানির সবচেয়ে বড় কালচার, যে যত বড় রোজগার করে সে তত বেশি পরিশ্রম করে, রাইট? সেই কারণে আজকের দিনে আমাদের টপ আর্নার সিদ্ধার্থ স্যারও তিনি ফিল্ড প্রোগ্রাম করছেন। সো ভেস্টিজের আমাদের কাছে রয়েছে লাইফ টাইম অপরচুনিটি। 2 বছর 3 বছর 4 বছরের জন্য যাবে না, কারণ প্রচুর লোক প্রতিতে আসবে, আপনাকে বলতে আসবে যে আপনারে তুমি ভেস্টিজ করছো কত বছর কমল জানা, তুমি এখানে চলে এসো, ওখানে 10 বছর করছো, 2 বছর করো, এখানে এত টাকা পাবো। আপনাকে বলবে, মাথায় রাখবেন কেরিয়ার রাতারাতি হয় না। একটা বাচ্চাকে গ্র্যাজুয়েশন করতে গিয়ে 21 বছর সময় লাগাতে হয়েছে, কি শোন? একটা ছেলে মেয়েকে ডাক্তারি পড়তে গেলে তারপরে আরো 5-6 বছর পড়াশোনা করতে হয় কিনা? তাহলে 20-22 বছর তাকে পড়াশোনা করলে তবে একটা ডিগ্রি পায়। আপনাকে সে তিনি বলছেন রাতারাতি বা ওভারনাইট হয়ে যাবে, করতে হবে। ফলে ভুল জায়গায়, দুটো জায়গায় জিনিস যদি লাইফে ভুল প্রয়োগ করেন তাহলে কিন্তু জীবন সর্বনাশ হয়ে যাবে। 1 অর্থ, 2 সময়। আপনি আপনার অর্থ যদি ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলেন তাহলে লাইফে সর্বশান্ত হওয়া একটা সহজ পথ খুঁজে যাবে। অ্যান্ড ইজ টাইম, সেকেন্ড ইজ দ্য টাইম। সময় যদি ভুল জায়গায় দিয়ে দেন, আমি আজকের 100 বছর বাঁচলেও আজকের দিনটা আর ফিরে আসবে আপনার লাইফে? নো স্যার, তো আসবে না। ফলে লাইফে ভুল কিছু জায়গায় দেওয়া যাবে না, সময় এবং অর্থ। সো ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড আমাদের যে অপরচুনিটি দিয়েছে, দ্যাট ইজ দ্য লাইফ টাইম বিজনেস অপরচুনিটি। অর্থাৎ আমরা এখান থেকে কেরিয়ার বিল্ড করবো এবং আগামী জেনারেশনকে সিকিউর করে যাবো, এরকম একটা অপরচুনিটির সাথে আমরা অ্যাসোসিয়েট। সে কারণে নেটওয়ার্কে একটা স্লোগান আছে। নেটওয়ার্কের স্লোগান কি? ইফ ইউ ওয়ার্ক 2 to 5 years with the right tool and right system, then you can earn 1.5 to 6 lakhs or not more. যদি আপনি সিস্টেম ফলো করে এবং টুলস ফলো করে 2 থেকে 5 বছর কাজ করেন, অন্য প্রফেশনে কত বছর লাগে? 20 বছর 25 বছর। 2 থেকে 5 বছর করেন তাহলে 1.5 থেকে 6 লাখ টাকা পর্যন্ত মাসে রোজগার করতে পারবেন। এক্সাম্পল আমি আপনার সামনে রাখি। তাই না? আমার দাদা স্কুলে চাকরি করেন, আমি ছোট করছি না, এখানে অনেক শিক্ষক মশাই আছেন, আমাকে মাফ করবেন। 18 বছর চাকরি করে এখন একটা বাড়ি করছি, আমি তো 3 বছরের মাথায় ফ্ল্যাট কিনে নিয়েছি। মেন মেজরিটি দ্যাট ইজ হচ্ছে আমার পাওয়ার অফ দ্য ভেস্টিজ, পাওয়ার অফ ডাইরেক্ট সেভিং। কারণ
উনি ওনার একার ফোন হচ্ছে আমার হাজব্যান্ডের ব্যবসা গত বছর লকডাউন থেকে ভীষণ খারাপ অবস্থায় গেছে, এখন তো এমন অবস্থা মেয়েটাকে লেখাপড়া করতে গিয়ে অসুবিধা হচ্ছে। তাহলে মেয়ে তো অনলাইনে পড়ছে, অসুবিধা কোথায়? বলে অনলাইনে পড়লে কি ওটা ল্যাপটপ কিনে দিতে হয়েছে, না দিলে তো সে পড়তে পারছে, রাইট? আমি ওনাকে বলেছিলাম, উনি বলে কি প্ল্যানটা আছে দেখান, আমি প্ল্যানটা দেখবো। উনি প্ল্যান করে দেখবেন লকডাউন কবে হয়েছিল বলুন। বলছে মার্চ মাসের 20 তারিখে ফার্স্ট লকডাউন এবং 22 তারিখ থেকে লকডাউন ফুল অল ইন্ডিয়াতে ঘোষণা হয়। শোনো, তাহলে মার্চ মাসের অর্ধেক পর্যন্ত আমরা কাজ করতে পেরেছিলাম, তাই না? ফেব্রুয়ারিতে আমরা ফরেন ট্রিপ করে এসেছিলাম, মার্চ মাসে আমরা কাজ করতে পেরেছিলাম। এপ্রিল থেকে পুরো লকডাউন, বাড়ির বাইরে ভালো বলছে চাবি ফেলে দাও, বাড়ির বাইরে বেরিয়েও না, এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম। কি আপনারা একমত তো, একই না? তারপর থেকেই দেখুন আজকের দিনে লকডাউন কিছুটা শিথিল হলো, আমরা মেন্টালি কিন্তু লকডাউনে রয়ে গেছি, তাই না? এখনো সেই জায়গা থেকে বেরোতে পারছি না এখনো পর্যন্ত। বাট মাথায় রাখুন, সেই সময় লোকেদের কাজ নেই, কাজ হারিয়ে ফেলেছে, ব্যবসা চলছে না, কারণ ঘর থেকে তো বেরোতেই পারছে না। আমি ওনাকে দেখিয়েছিলাম যে আমার আপনি ফেব্রুয়ারি মাসের চেক দেখুন, মার্চ মাসের চেক দেখুন, আর মে মাসের চেক দেখুন, মানে এপ্রিলের পর থেকে। এবং ওনাকে প্রতি মাসে আমি 20,000 টাকার উপরে চেক ইনক্রিজ করতে দেখিয়েছি। 1,63,000 টাকা। লকডাউনে খারাপ ব্যবসা, কি বিজনেস খারাপ, সেই যখন প্রথম লকডাউন হলো আমরা দিশেহারা, সেই মাসেও আমার চেক ছিল 1,63,000 টাকা। এবং আফটার 6 মান্থ আমি ওনাকে 2,87,000 টাকা দেখিয়েছি। যেখানে লকডাউনের লোকের চাকরি চলে গেছে, সেখানে আমার প্রতি মাসে 20-25,000 টাকা করে ব্যবসায়ী রোজগার ইনক্রিজ করেছে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ডাইরেক্ট সেলিং। কারণ ব্যাংক আপনাকে ছেড়ে দেবে না, গাড়ি ইএমআই দিতে হয়েছে, আমাকে দিতে হবে না, খরচা তো কমে না, আরো বাড়ির থেকে বেশি খরচ। যা অন্য সময় এদিক ওদিক ঘুরে দু চার কাপ চায়ের পয়সাও বেঁচে যায়। আপনার বাড়িতে গেলে চাকে খাওয়াবে, আমি না আপনি খাবেন তো, যখন আপনি খাবেন পয়সাটা বেশি খাবো, সেটাও তো বাঁচে নি, কারণ ঘরে ছিলাম। বুঝতে পারছি কি বললাম? আমরা ম্যাক্সিমাম সময় বাড়িতে ছিলাম, খরচ কমে না। গাড়ি থাকতে, আরে বাবা গাড়ি চালাইনি, ড্রাইভারের তেলের খরচা নেই, গাড়ি যে গ্যারেজ আছে তার পয়সা দিতে হবে, তাই না? সে আবার বলছে 4 তারিখে নেওয়া, 1 তারিখে দেবেন না, তাও তো চলবে, তাই না? ব্যাংক বলছে আমি সাবসিডি, ব্যাংক 3 মাসের সাবসিডি দিয়ে 8 মাসের পয়সা এক্সট্রা কেটেছে। আমারও না, ওই থিওরিতে যাওয়া যাবে না। তাহলে প্রতি মাসে ব্যাংকের ইএমআই দিয়েছি, আর সেই কারণে আজকের দিনে ব্যাংকের লোকেরা রেগুলার ফোন করে বলছে আপনার সিবিল ভালো, আপনার নামে 3 লাখ, কেউ বলে 4 লাখ, কেউ বলে 5 লাখ লোন স্যাংশন। লাগবে স্যার? লাগবে না, আমার লাগবে না, আমি ব্যবসা করি। বলে কি ব্যবসা করেন? আমি যে ব্যবসা করি সেই ব্যবসা প্রতি মাসে রোজগার বাড়ি, আমার লোন দরকার নেই, অনেক দরকার আছে। করতে পারছি যেখানে কি অবস্থা, লোকে চাকরি নেই, কাজ নেই, মাথা খারাপ, কি করে সংসার চলবে, সেখানে আমাদের খরচ কম, রোজগার বেশি। বিকজ গাড়ি নিয়ে বেরোন, খরচাও করেন, পাওয়া ডিস্ট্রিক্টে, রাইট? ড্রিমস, প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে। কোন মানুষটা স্বপ্ন দেখে না? কে বলে না বলুন তো এই স্বপ্নগুলো দেখে না? কোন মানুষটা চায় আমার অর্থনৈতিক স্বনির্ভরতার দরকার নেই? স্বাধীনতার কথা বলছি না, কারণ কার 5 লাখে সন্তুষ্ট, কেউ 10 লাখে সন্তুষ্ট, কেউ 10 লাখে সন্তুষ্ট, কেউ 20 লাখে সন্তুষ্ট। এক একটা মানুষ একরকম হয়। কিন্তু একটা কথা বলুন, কোন মানুষ চায় না যে অর্থনৈতিক স্বনির্ভর হতে? সবসময় লোকের কাছে হাত পাততে ভালো লাগে? খেয়াল করবেন, অন্যভাবে নেবেন না। ধরুন আপনার রোজগার ভালো, কখনো যদি ডাউন হয়, তখন তো আপনার স্ট্যাটাস কমে না, তখন আপনাকে কারোর কাছে চাইতে হয়। 1 মাস, 2 মাস, 3 মাসের মাথায় যখন হাত পাততে যাবেন, তখন আপনার নিজেরই কষ্ট লাগবে। যে মানুষটা কখনো লোকে দিয়ে এসছে, আজকে সে হাত পাচ্ছে, সেদিন বুঝতে পারবেন আপনি এর মর্ম, রাইট? তো ফলতে প্রত্যেকটা মানুষ চায় অর্থনৈতিক স্বনির্ভরতা, প্রত্যেকটা মানুষ চায় নিজস্ব বাড়ি। ভাড়া বাড়ি থাকতে ভালো লাগে না। আমি ছিলাম 19 বছর, আমি কষ্টটা জানি। আমার কল চাপাটাই জোরে হয়, আমি যখন তাড়া করি তখনই আওয়াজ হয়। কেন? যেহেতু আমি ভাড়া ছিল। তারা যদি দরজা দুবার করে ধাম করে লাগে, তার সে আওয়াজ কারো কানে যায় না। কেন? বিকজ ওটা আমার বাড়ি নয়। আজকে তো আমি ডিক্লেয়ার করে দিই, যখন কেউ যায় আমার বাড়িতে, আমাকে দরজা ভেঙে দেবো, তার কি বলবার সামনে বলটা আমার। বিয়ে করতে পারছি কি বললাম? সব মাথায় রাখতে হবে, নিজস্ব বাড়ি। কে চায় না গাড়ি? কি কষ্ট করে এখান থেকে যাতায়াত করতে হতো। আজকে তো ভালো হয়ে গেছে। আমি আস্তে আস্তে বলছিলাম, আজকে যখন গাড়ি হয়ে গেছে, তখন গাড়িও চলে, রুটের বাসও চলে। একটা সময় কি অবস্থা, তা অবস্থা 5টার পরে কোনো গাড়ি নেই। সেই ট্রেকারে করে বালিচক যদি যেতে পারো তাহলে ট্রেন পাবে, নাহলে কলকাতা ফেরার কোনো রাস্তায় বলবো। এদিকেও যাওয়ার প্রশ্নই নেই। কি কঠিন সমস্যা। রাত্রি 12টা 1টা বাড়িতে পৌঁছেছি। এখান থেকে গেছি কোথায়? হাওড়া, কোনো মতো ট্রেনে করে গিয়ে হাওড়া থেকে বাস পাই না, হাওড়া থেকে আবার ধর্মতলা কোনোভাবে, এই করতে করতে রাত্রি 1টা 2টো 2:30টার সময় বাড়ি পৌঁছেছি। আজকে সমস্যা হয় না। কেন সমস্যা হয় না? যতই রাত বাড়ুক, যতই বৃষ্টি হোক, ঝড় হোক, আমার তো নিজস্ব একটা ছাদ আছে, তাই না? আমি আমার মতো করে যেতে আসতে পারি।
কোন মানুষটা চায় না ওয়ার্ল্ড ট্যুর? কি লাইভ হয় ওয়ার্ল্ড ট্যুরে না গেলে কখনো বোঝা যাবে না। গল্প শুনেও সবটা বোঝা যায় না, গল্প শুনে কিছুটা বোঝা যায়। আরে তুমি যখন যাবে ওখানে আর তখন তুমি ফিল করবে। আবার অনেক মানুষ আছে, ঠিক আছে ছাড়ো, ও আমি 50-55 বছর বয়স হোক, 60 বছর হোক যাবো, হ্যাঁ যেতে পারে। 60 বছর বয়সে গিয়ে আপনি পাহাড়ে, আর লোকে বলে না বয়সকালে কোথায় যেতে হয়? তীর্থে, নাকি? যখন পায়ের জোর নেই তখন পাহাড়ে উঠবার চিন্তা করছে, কি তাই না? পাহাড়ে উঠবে যখন তার পায়ে জোর নেই, থেকে কি লাভ? 60 বছর বয়সে গিয়ে কি করতে যাবে? থাইল্যান্ডে মাসাজ করতে যাবে। তখন মনে তেল নিয়ে এসো, মাসাজ করে বাড়ি করবে। আরে যাবে তো এই বয়সে, কি তাই না? যাবে তো এই বয়সে। দুনিয়া তোমার হাতের মুঠোয় থাকবে, তাই না? দুনিয়া তোমার হাতের মুঠোয় থাকবে, এই বয়সে তো যাবেন যখন দৌড় ঝাঁপ করতে পারবে না। এক ভদ্রমহিলা গেছে, কি করবে? ভগবান তাকে দেরিতে ভেস্টিসটা দিয়েছে, একটু চেহারা বালকি, তার পায়ের আবার প্রবলেম, সবাই বিচে গিয়ে স্নান করছে, ও বিচের ধারে চেহারা বসে হাওয়া খাচ্ছে। বলছে যদি তোমাদের মতো বয়সে পেতাম তাহলে বিচে গিয়ে দাপাদাপি করতাম। আজকে তো সেটাই বলছি, এই বয়সে করুন, আর ওনার মতো বৃদ্ধ বয়সে গিয়ে সমুদ্রের ধারে হাওয়া খেতে হবে, সমুদ্রের হাওয়া। বুঝতে পারছি কি বললাম? তো ইয়াং জেনারেশন সবচেয়ে বেশি সাকসেস আজকের দিনে এই কারণে। অ্যাট দ্য সেম টাইম কে চায় না ছেলে মেয়েদের বেটার এডুকেশন? প্রত্যেকটা বাবা মা, যে ছেলে, যে লোকটা রিক্সাও চালায় সেও চায় আমার ছেলেটা ভালো পড়াশোনা করুক। আরে বড় হয়ে কি করবো জানি না, বাট এডুকেশনটা তো দাও। বাট সেটা করতে গেলে তো পয়সা দরকার। কে চায় না পরিবারের সাথে ভালো সময় কাটাতে? কে চান না নাম, ফেম, পয়সা? কে না চায়? সম্মান স্বীকৃতির জন্য আমরা কি মানে ওয়েট করি, কি আমার নামটা ডাকা হবে। যখন একটা অ্যাওয়ার্ড ফাংশন হয়, হয়তো আপনার নামটা নমিনেট, কখন ডাকবে আপনি ধৈর্য ধরে থাকেন। এবং যখন আপনাকে ডাকে তখন একটা কি বলবো রক্তের সংবহন আপাত মস্ত হতে থাকে, তাই না? কারণ আমরা কখনো এইভাবে তো সম্মানিত হইনি। আজকে যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কোম্পানি অ্যাওয়ার্ড ফাংশন হয়, সেখানে প্রায় 15-20 হাজার লোক থাকে, আর যখন সেখানে স্টেজে ডাকে অ্যাওয়ার্ডটা দেয়, ভাবি তখন আমরা কোন ফ্যামিলি বিলং করি, যে এত বড় সম্মান আমরা পাই, তাই না? এবং আমাদের ম্যানেজমেন্ট আমাদেরকে বিনাম করে, তাই না? এটা একটা বড় ব্যাপার, একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের কাছে। অ্যাট দ্য সেম টাইম হেল্পিং আদার্স, সিকিউর ফিউচার, প্রত্যেকটা মানুষ চায়। সেই কারণে সরকারি চাকরিজীবীকে বিয়ে দিতে চায়। কেন? জানে মালটা পেনশন পাবে। চাকরি করে কি হবে? রিটায়ারমেন্টের পরে কি পাবে? পেনশন পাবে। মানে জানে কাজ করলেও খাওয়াতে পারবে, না কাজ করলেও খাওয়াতে পারবে। সেই জন্য সরকারি চাকরিজীবী খুঁজতে চায়। বাট আজকে দিনে কেউ আর খুঁজছে না। কেন বলেন তো? পেনশন পাবে না, টেনশনই আছে, তাই না? চাকরি পরে রিটায়ারমেন্টের পরে কি পাবে? টেনশন না, পেনশন, এক গুচ্ছ টেনশন, নো পেনশন। সো মাথায় রাখতে হবে এটাই, সিকিউর ফিউচার অ্যান্ড হেল্পিং আদার্স। আমার থাকলে তবে না আমি অন্যের সহযোগিতায় আসবো, তাই তো? এসব না খুব ভালো করে বুঝবার চেষ্টা করুন। আমার কাছে যখন বাইক ছিল ওটা আমি ড্রাইভ করতাম, কিন্তু আমার কাছে যখন 4 চাকা তখন আমি আরেকজনকে ড্রাইভ করবার জন্য নিয়েছি। তার কর্মসংস্থান আমার কারণে হলো না, হলো কি হলো না? তাহলে আমি একটা মানুষের কর্মসংস্থান দিলাম। বোঝাতে পারছি কি বললাম? তো ফলেতে একটা প্রত্যেকটা লাইন এগুলো চায়, আর চাইলে তো পাচ্ছি না। কেউ তো আর আপনাকে সম্পদ দিয়ে যাবে। সম্পদ আহরণ করবার জন্য দুটো জিনিসের প্রয়োজন। প্রথম জিনিসের যেটা হচ্ছে দ্যাট ইজ হচ্ছে মানি। কারণ আর টাকা নিয়ে আসে। আপনি বড় বিজনেস করবেন, বড় ইনকাম করবেন, তাহলে বড় ইনভেস্ট করুন। আজকের আমরা এই ঘরে কারা আছি যারা আমরা বড় রোজগার করি? আছি কেউ এখানে লাখ লাখ টাকা রোজগার করি ঘরে আছি? নেই। স্ট্যাটিস্টিক্স কি বলছে চলুন। স্ট্যাটিস্টিক্স কি বলছে? 24 সালে একটা পরিবার চলতো 10 টাকা, 4 থেকে 5 জনের একটা পরিবার চলতো কত টাকায়? 10 টাকা। 20 বছর পর 60 সালে কি এই অঙ্কটা হয়ে গেল কত? 100 টাকা। তার 20 বছর পর 80 সালে কত টাকা? 1000 টাকা। 2000 সালে 10,000 টাকা। আর 2020-তে কত? সেটা লক্ষ টাকা, যেটা আজকের দিনের প্রয়োজন। আজকে সেখানে কেউ হাজার হাজার টাকার কথা বলে না, বলে লাখে দাও। কারণ একটা বাচ্চাকে, দুটো বাচ্চাকে যদি ভালো স্কুলে পড়াশোনা করানো হয়, বাড়ি গাড়ি সমস্ত কিছু মেনটেন করতে হয়, আজকে যে লাখ টাকা সেটা হয় না, লাখ টাকায় হয় না, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে 2000 তাহলে এই সিস্টেম নিয়ে চলে, তার 2024 সালে গিয়ে 10 লক্ষ টাকার প্রয়োজন হবে। ছেড়ে দিন, 50% করুন, 5 লাখ টাকা তো লাগবে। তাহলে আজকে তাহলে 50,000 টাকা রোজগার হওয়া দরকার। ভারতবর্ষের মানুষের গড় রোজগার কত? ভারতবর্ষের মানুষের গড় রোজগার হচ্ছে 10 থেকে 15,000 টাকা। 10 টাকা প্রয়োজন, 1 টাকা কম আছে, চালিয়ে নেওয়া যায়। 10 টাকা প্রয়োজন, 1 টাকা দিয়ে 9 টাকা কম দিয়ে চালিয়ে দেওয়া যায় কি? সম্ভব না তো। জামা পরে প্যান্ট করবো না, এরকম হয় নাকি? এটা হয়? কম দামের পরা যেতে পারে, একটা বাদ দেওয়া যায় কি? সম্ভব না।
একজন ভদ্রমহিলা বলছে যে ডিমের ঝোল থেকে এবার আমি আলুটা বাদ দিয়ে দেবো, তাহলে পয়সা কমে যাবে। আমি এরপর ডিমটা বাদ দেবেন, তারপর কি বাদ দেবেন? তরকারিটাই বাদ দেবেন, হ্যাঁ, খাওয়াটাই বাদ, তারপর ঝোলটা বাদ দিয়ে জলে দিতে হবে। সো বাদ দিতে থাকলে বাদ দিতেই থাকতে হবে, বরং কি করে অ্যাড করা যায় সেটা চিন্তা করতে হবে, রাইট? কম্প্রোমাইজিং লাইফ আমাদের লাইফ। আর এটা এক্সাম্পল কিভাবে নেবেন? আপনি আপনার ইলেকট্রিক বিল দেখুন না, 20 বছর আগে কত ছিল, এখন কত বেড়েছে না কমেছে? বেড়েছে। বলছে 10 গুণিতকে সেটা বাড়ছে। তাহলে যদি খরচ আমাদের এভাবে বাড়ে, তাহলে আমাদের রোজগার দরকার তো। আর রোজগার করবার জন্য আমাদের কাছে ওই আমাদের কাছে লাখ লাখ টাকা নেই। আমরা টাটা বিরলা, আম্বানি, গোয়েন্দার ফ্যামিলি বাড়িতে জন্মগ্রহণ করিনি। আমরা তো ম্যাক্সিমাম অ্যাক্টিভ ইনকাম, অ্যাক্টিভ রোজগারে থাকি, মানে কাজ করলে পয়সা, না করলে পয়সা নেই। অ্যাক্টিভ আর অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম বলে লাইফে কিছু নেই। আর আমাদের যে অবস্থা বর্তমান দিনে, যে আমরা টাটা বিরলা, আম্বানি, গোয়েন্দা, মিত্তাল, আদানি এই ধরনের ফ্যামিলি কেউ আছি যে হ্যাঁ বাবা আমার লাখ লাখ কোটি কোটি টাকা আছে, আমি আরেকটা বিজনেসকে দাঁড় করিয়ে নেবো যেখান থেকে আমি কিন্তু লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারতে পারি। অথবা আমাদের কাছে কি 2-5 কোটি টাকা আছে, তাহলে কোনো একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সাথে গিয়ে বিজনেস পার্টনার হয়ে কাজ করবো। আমার কাছে 10 কোটি নেই, 2 কোটি আছে, 2 কোটি 2 কোটি 2 কোটি করে 8 কোটি নিয়ে তার একটা গ্রুপ অফ কোম্পানি তৈরি করে করবো। আমাদের কাছে কোনো অবস্থায় নেই। যা ছিল ওই ছেলেকে প্রাইমারি স্কুলে মাস্টারিং করবার জন্য জমি জায়গা এমনি বেঁচে দিয়েছে, কি তাই তো? এসো না, তাই তো চলে এখানে ভালো নাকি? কি তাই না? লাখ লাখ টাকা। আমি তো অবাক হয়ে গেলাম, একজন ভদ্রলোক, তার বয়স এখন 47, সে 1,96,000 টাকা নাকি দিয়েছে ডোনেশন, ঘুষ। আমি আপনি 47 বছর বয়সে তো চাকরি পাবেন না, দিলেন কেন? বলছে ওটা 2005-এর প্যারেন্ট তো, রাইট? 5 বছর চাকরি করবো, ওই টাকাটা মোটামুটি 5-7 বছর চাকরি করলে কি হবে, যে টাকাটা সে ঘুষ দেবে তাতে সেই টাকা হয়ে যাবে, বলে পেনশনটা তো পাবো। তাহলে ওই টাকাটা দিয়ে আর কিছু টাকা দিয়ে ভেস্টেড ডিপি গুলোর বরং, তাতে বরং আপনার পরবর্তী জেনারেশনে বেশি স্টক পয়েন্ট বরং বেশি খুলে নিন, তাতে করে আপনি বরং পরবর্তী জেনারেশনকে সিকিউর করতে পারবেন। চিন্তা ভাবনা কোথায় আছে এখন বোঝাতে পারছি কি বলবেন? ঠিক না? মানে মরবার আগের দিনও ভাবছে যে আমি মাইলস্টোন খারাপ করতে পারবো, রাইট? তো এরকম একটা ব্যাপার। তাহলে আমরা এই দুটো না পরিবারে আছি, না আমরা এরকম ইন্ডাস্ট্রির সাথে অ্যাসোসিয়েট হতে পারছি। আর আমরা জানি ব্যবসা করতে গেলে বড় পুঁজি দরকার। এসো না, এসো না, কেন? কারণ বড় পুঁজি মানে বড় বিজনেস, বড় বিজনেস মানে বড় রিটার্ন। আমাদের কাছে নেই। আমাদের কাছে তাহলে বেঁচে রয়েছে কি? কি বেঁচে আছে? আমাদের কাছে বেঁচে রয়েছে সামান্য কিছু সময়। কারণ বিজনেস করতে গেলে খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস, অনেক কিছু লাগে, তার মধ্যে এক হচ্ছে মানি, সেকেন্ড ইজ দ্য টাইম। আমাদের কাছে রয়েছে কিমতি টাইম, মানে অল্প কিছুটা সময়, যে সময়টাকে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা এখান থেকে জায়গা করতে পারি। ছোট্ট করে একটা এক্সাম্পল দিয়ে দিই, যারা চাকরি বাকরির কথা চিন্তা করছেন তাদের প্রশ্নে, যে আজকে দেখুন অটোমোবাইল ইন্ডাস্ট্রি 2 to 3 মিলিয়ন, 1 মিলিয়ন মানে 10 লাখ। এই প্যান্ডামিকের সময় 2 থেকে 3 মিলিয়ন মানে 30 লক্ষ মানুষের কর্মসংস্থান থেকে কর্ম চলে গেছে। যদি একটা করি ছোট ছোট রিয়েল এস্টেটে, সেগুলো তো নেই, কাউন্টারে আজকে লোক ছেটে দেওয়া হয়েছে, যে সমস্ত বিগ বাজার, স্পেন্সার, লোকগুলোকে ছেটে দেওয়া হয়েছে। আর আগামী দিন আরও ছেটে দেবে, কেন? ডিজিটালাইজ সিস্টেম। যত সিস্টেম ডিজিটালাইজড হবে তত আরও কমে যাবে। অ্যাট দ্য সেম টাইম কি বলছে মিডিয়া সেন্টার, দেখো যখন প্যান্ডামিক হোক, ঝড় হোক, বন্যা হোক, খবর তো হবে, কিন্তু খবরের যারা সাংবাদিক তারা ওই জলে ঝড়ে ডুববে। যারা অফিসে জব করতো সেই লোকগুলো চাকরি চলে যাচ্ছে, কেন? রোবোটিক সিস্টেম, কর্পোরেশন নেই, লোকের দরকার নেই, রোবটের মাধ্যমে চলছে। ইউকেতে, লন্ডনে একটি রেডিও স্টেশন চলে একজন লোকের দ্বারা, যার কাজ কি? শাটার আপন শাটার ডাউন। টোটাল সিস্টেমটা চলছে রোবটের মাধ্যমে, রোবট সিস্টেমে চলবে। জার্মানি অলরেডি ড্রাইভারলেস গাড়ি বার করে ফেলেছে। তাহলে কি হবে? আমাদের গড়িয়া থেকে গোলপাক রুটে 1300 অটো চলে, এই 300 অটো চলে, 1300 ড্রাইভার। বুঝতে পারছেন? কিছু আছে রেগুলার করে, কিছু পার্ট টাইম করে। এবার যদি ড্রাইভারলেস, BMW অলরেডি বেরিয়ে গেছে যে অটোমেটিক পার্ক করছে, কম্পিউটারের সিস্টেম, ড্রাইভারলেস গাড়ি। তাহলে এবার কি হবে? লোকগুলো কোথায় যাবে? আমরা আমাদের কর্মসংস্থান কমিয়ে দেওয়ার পিছনে বড় একটা কারণ। কেন? আপনার ইলেকট্রিক বিলটা আজকে আপনি কি করছেন? ফোনপে, গুগল পে, পেটিএমের মাধ্যমে দিচ্ছেন। তাহলে ওই কাজটা করবার জন্য লোকের দরকার ছিল। এখন ইউটিএস অ্যাপ আবিষ্কার হয়ে গেছে অলরেডি রেলের, আপনাকে আর টিকিট কাউন্টারে যেতে হবে না, আপনি ওখানে কাটবেন, তাহলে স্টেশন মাস্টার দরকার নেই। তাহলে এরকম কত স্টেশন আছে, কত স্টেশনে কতগুলো লোকের কর্মহানি হবে। বিলিভ করুন, আগামী
5 বছরের মধ্যে বিলিয়ন বিলিয়ন লাখ লাখ লোকের চাকরি চলে। তার কারণ তো আমরা কিছু যাবো, তাই না? আমাদের মোবাইলের মাধ্যমে সবকিছু, ইন্টারনেট ব্যাংকিং, আজকে ব্যাংকের কর্মচারীকে ছাঁটাই করে দিচ্ছে, ব্যাংকগুলো মার্চ করে যাচ্ছে, বুঝতে পারছেন না? আগে ছিল একটা ব্যাংক, এখন 4-5টা ব্যাংক মিলে এক জায়গায় হয়েছে। কেন? কারণ ডিজিটালাইজ সিস্টেম হচ্ছে। তারা প্রত্যেকে অ্যাপ বার করে নিয়েছে, এসবিআই ইউনো বার করে নিয়েছে, এক্সিস বার করে নিয়েছে, তো অ্যাপের মাধ্যমে ম্যাক্সিমাম কাজ হচ্ছে না। দরকার নেই ট্রান্সফার করার লোক দরকার নেই। আগেকার মতো এসে গেলাম ব্যাংকে, একটা টোকেন দিল, মুখ টোকেন নাম্বার এত নম্বর, সে বসে থাকো সারাদিন। তারপর সামন্ত জমা দিচ্ছে 10টায়, আর 3টের সময় টিফিনের পরে ডাকছে, তারপর সামন্ত হাজির আসো, এবার তোমার বাড়ি, তুমি টাকা নিয়ে যাও। আজকের অবস্থা কি? অনলাইন। আজকে সেকেন্ডের মামলা, শোনো, অনলাইনে হচ্ছে। আগামী দিন বলছে এটিএম কাউন্টারগুলো থাকবে না, ওখানকার সিকিউরিটি গার্ডে চালিয়ে যাবে। কেন? অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু ওখান থেকে টাকা ক্যাশ করতে পারবেন, ক্যাশলেস হয়ে যাবে। তাহলে যত দিন যাবে ডিজিটালাইজড হবে, তত বেশি আরও কর্মহানি ঘটবে। অথচ একদিকে হাজার হাজার ছেলে প্রতি বছর 90 লক্ষ ছেলে মেয়ে গ্র্যাজুয়েশন করছে। কত লক্ষ? 90,000। তাই না? যাবে কোথায়? আর গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর মিলে মাত্র 3% লোক চাকরি পাবে। তাহলে 90 লক্ষের মধ্যে 3% মাইনাস করলে বাকি 87 লক্ষের কি হবে? ট্রেনে বাসে উঠতে পারবেন তো? তাই না? এখন দেখেন কি না, 10 জন ট্রেনে লোক উঠলে 1 জন চোর উঠে, তখন দেখবেন 1 জন লোক উঠলে 2 জন চোর উঠে, তখন কে বাঁচে? আপনি ঘড়ির দিকে তাকাবেন, পকেট দিকে তাকাবেন, পকেটের দিকে তাকাবে তো জুতোটা করে নিয়ে চলে যাবে। বিলিভ মি, এই সময় আসবে। ফলে এখনই যদি আমরা তৈরি না হই, আমরা যদি কর্মসংস্থান তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আগামী ভবিষ্যৎ কিন্তু আমাদের জন্য খারাপ হবে। আর ঠিক সেই কারণে আমরা বুঝেছি বলে আমরা একটা দিনও রেস্ট নিই না। আমাদের যারা ডিরেক্টর এবং আছে, আমার বিলিভ সিস্টেম কাজ করে, তারা প্রতিদিন কোথাও না কোথাও কাউকে না কাউকে গিয়ে বলছে বেস্ট চেষ্টা করুন, ডাইরেকশনকে ডেভেলপ করুন, কারণ আগামী ভবিষ্যতে ভারতবর্ষকে 1 নম্বর ক্লিয়ার করতে পারছি। মেসেজ যাচ্ছে আপনাদের কাছে? বুঝতে পারছেন তো? আর ধাক্কা দিয়ে ছেলে মেয়েকে বলার দরকার নেই, বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার হলে ভালো, অসুবিধা কিছু নেই, বিকল্প রাস্তা কিছু নেই। না হলে এত মানুষকে কর্মসংস্থান দেওয়া সম্ভব নয়। লাস্ট 2 বছর এমনি স্কুল বন্ধ, রিক্রুটমেন্ট কেন হবে? এমনি হয় না, আবার রিক্রুটমেন্ট, তাই না? যদি এইভাবে হাফ ডিজিটাল আর হাফ আপনার মানে ফিজিক্যাল হয়, তাহলে কত মাস্টারের দরকার লাগবে না, তাই না? এবং যত টপ এডুকেশন লোকে আজকে জেনে নিচে থ্রু অনলাইন, তো সেখান থেকে দাঁড়িয়ে ডাইরেক্ট মার্কেটিং আর কিছু নয়, খুব সুন্দর করে কমন সেন্স বলে গেছে। আপনি দোকান থেকে যে প্রোডাক্টগুলো কিনতেন, সেই প্রোডাক্টগুলো দোকান থেকে না কিনে এখান থেকে কিনবেন। কেন? কারণ দোকান থেকে যখন পেস্ট কিনেছেন, পেস্ট থেকে কি বেরোবে? পেস্টই তো বেরোবে না, অন্য কিছু। আর আপনি যদি ভেস্টিজ থেকে পেস্ট কেনেন, তাহলে পেস্ট থেকে কি বেরোবে? পেস্টই তো বেরোবে। এটাই তো সবাই জানতো, কিন্তু না, দোকান থেকে যখন আপনি পেস্ট কিনবেন, সেই পেস্ট থেকে পেস্ট বেরোবে। আর যদি ভেস্টিজ থেকে আমরা পেস্ট কিনি, পেস্টও বেরোবে, আর ওই বাড়িটাও বেরিয়েছে। 12টা ফরেন টিপ করেছে ওই পেস্টের কারণে। ওকে বলে তেল সাবান শ্যাম্পু, ইয়েস তেল সাবান শ্যাম্পু ব্যবহার করে এখান থেকে বিদেশ যাওয়া যায়, গাড়ি বাড়ি করা যায়। চয়েস আপনাকে। কেন? কারণ ওখানে কি হয়, মার্কেটে কি হয়, কোনো একটা কোম্পানি প্রোডাক্ট তৈরি করলে কাস্টমারের কাছে প্রোডাক্ট সরাসরি যায় না, মাঝখানে রিটেলার, ডিস্ট্রিবিউটার, হোলসেলার, স্টকিস্ট, অ্যাডভার্টাইজমেন্ট, চ্যানেল, হোর্ডিং এগুলো থাকে, যে পয়সাটা ওরা নিয়ে চলে যায়। আমাদের সিস্টেম কি? ডাইরেক্ট সেলিং সিস্টেম। সেখানে কি হচ্ছে, ডাইরেক্ট কোম্পানি থেকে আপনার কাছে আসছে, যে পয়সাটা ওদের কাছে, তো সেই পয়সাটাই আপনার কাছে আসবে অ্যাজ এ কাস্টমার কমিশন বা নেটওয়ার্ক কমিশন হিসাবে। খুব সিম্পল, বুঝে নেন। 10 টাকায় তৈরি 40 টাকা জিনিসটা যখন আপনি 100 টাকায় কিনছেন, বা 10 টাকা জিনিসটা যখন আপনি 100 টাকায় কিনছেন, তাহলে 90 টাকাটা যেত কাদের কাছে? এই লোকগুলোর কাছে। তাহলে আপনি যখন মার্কেট থেকে প্রোডাক্ট কিনেছি আমাদের পয়সায়, রিটেলার বড় লোক, হোলসেলার বড় লোক, ডিস্ট্রিবিউটার বড় লোক, স্টকিস্ট বড় লোক, অ্যাডভার্টাইজমেন্ট বড় লোক, সেলিব্রিটি বড় লোক। আর আমরা যখন ভেস্টিজ থেকে কিনবো বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকে নিচ্ছি, তখন আমরা কি পাচ্ছি? ওই যে কমিশনগুলো ওরা পেত, সেগুলো আমরা পাবো। আর ঠিক সেই কারণে আমরা শুধু পেস্ট থেকে পেস্ট পাই না, এখান থেকে কোয়ালিটি পাই, আমরা এখান থেকে রোজগার পাই, আমরা এখান থেকে গাড়ি ফান্ড পাই, বাড়ি ফান্ড পাই, সম্মান পাই, এবং আমরা পেয়েছি একটা সুন্দর সোসাইটি, যেখানে মানুষ আমাদেরকে ভীষণ ভালো করে রেসপেক্ট করে। শোনো, কে চিনতো আমাকে? কেন আপনারা আমার জন্য হাততালি দিলেন? কমল স্যার বললে হাততালি দিতে হবে, কমল স্যার বললেন আপনারা হাততালি দিলেন। রেসপেক্ট অটোমেটিক্যালি চলে আসছে, তার কারণ আমি সেই কাজটা করেছি, যেটা আমাকে রেসপেক্ট দিতে সাহায্য করে। বুঝতে পারছি কি বললাম? আর প্রোডাক্টের কথা বলবো আপনাদের, কি এমন এমন মানুষ যারা জীবনে ভেবেছিল যে আর উঠে দাঁড়াতে পারবো না,
সেই মানুষগুলো আজকে চলে, তারা হেঁটে চলে, তাদের কর্মস্থলেও যাচ্ছে, সেটা কারণ হচ্ছে আমাদের বেস্টের প্রোডাক্ট। আমি 6 বছর আগে একজনকে প্রোডাক্ট দিতাম, কালকে সকালবেলা তার কাছে গেছিলাম, 6 বছর আগে প্রোডাক্ট দিতাম, তারা এতটাই ভালো প্রোডাক্ট খেয়ে স্যাটিসফাইড, 6 বছর পরেও আমাকে ফোন করে বলছে আরেকজন মানুষ খুব অসুস্থ ভুগছে, আপনিই পারবেন, কারণ অনেক কিছু করেছে, কিছু হয়নি, আমার বিশ্বাস আপনিই পারবেন আপনার প্রোডাক্টকে সুস্থ করতে, আমার গ্যারান্টি পাবেন। আমার কাছে সেই প্রোডাক্ট আছে, বেস্টের কাছে আছে। কারণ তখন তো 50টা প্রোডাক্ট ছিল যখন কমল স্যার শুরু করেছেন, যখন প্রণব স্যার শুরু করেছেন, বাট আজকে আমার কাছে 400 প্রোডাক্ট আছে, অস্ত্র আরও বেশি। আর আমরা জানি যে কোনো যুদ্ধে লড়াই করতে গেলে অস্ত্রের দরকার, অস্ত্র যখন আমার কাছে আরো বেশি আছে, ওই যুদ্ধের জয় আমার অবশ্যম্ভাবী। এই জন্য আমাদের কোম্পানিটা স্লোগান দিচ্ছে এক সাথ তৈরি দুগুনি জিত কি, তাই না? আমরা করেছি, কমিট করেছি যে এই বছরটা আমরা যা পরিশ্রম গত বছর করেছি তার ডাবল করব, এবং কোম্পানি ডাবল ফিগার হবে আমার চেকের উপরে। করবো তোমার থেকে খুব পরিশ্রম করবে এই 1 বছর, রাইট? যেখান থেকে আমরা আমাদের ক্যারিয়ার করবো। ডাইরেক্ট সেলিং এর বেনিফিট কি? ডাইরেক্ট সেলিং এ আপনি আনলিমিটেড রোজগার করতে পারেন। আনলিমিটেড মানে আপনার মতো করে আপনি রোজগার করতে পারেন। ডাইরেক্ট সেলিং কি? ফ্যামিলি বিজনেস, এখানে রিস্ক নেই। ডাইরেক্ট সেলিং আপনাকে কি দেয়? প্যাসিভ ইনকাম। ডাইরেক্ট সেলিং আপনাকে কি দেয়? জেনারেশন প্ল্যান। আপনার রোজগার করা শুধু দরকার নেই, আপনার পরবর্তী জেনারেশনের জন্য দরকার আছে। আপনাকে চিন্তা করতে হবে না, আপনি কাজটা করে যান, আপনার পরবর্তী জেনারেশনকে আপনি অটোমেটিক্যালি এখান থেকে সিকিউর করতে পারবেন, কারণ এখানে জেনারেশন প্ল্যান রয়েছে। আজকে চিন্তা হতে হয়, চিন্তা করতে কমলদাকে হবে। কমলদা যদি শুধু চাকরি করতে তাকে চিন্তা করতে হতো আমি তো রিটায়ারমেন্ট করে যাবো, আফটার রিটায়ারমেন্ট কি আমার সন্তানকে আমি সেই চাকরিটা দিয়ে যেতে পারবো? মানে সেই রোজগারটা, চাকরি বলতে কি রোজগার তো। আজকে ওনাকেও চিন্তা করতে হবে যে না, আমার ছেলেকে যদি আমি এরকম পড়াশোনা লেখা করাতে পারি, আর যদি সে সেরকম একটা চাকরি পায়, তাহলে সেও হয়তো ওরকম রোজগার করতে পারে। নট গ্যারেন্টি, গ্যারান্টি নেই, বাট কমল স্যার এটা জানেন আমি বেস্টিসটা ছেলে পড়াশোনা করে অনেক ডিগ্রি নেবে, চাকরি পাবে কিনা গ্যারান্টি নেই, কিন্তু তাকে আমি বেস্টিসটা হাতে দিয়ে যেতে পারবো। আর আমি যদি সেদিন মাসে 5 লক্ষ টাকা রোজগার করি, আমার ছেলেটা তার লাইফটা 5 লক্ষ টাকা দিয়ে শুরু করবে, কারণ সেই বিজনেসটা তার হাতে। টেনশনের চিন্তাও দরকার নেই, টেনশন নেওয়ারও দরকার নেই, টেনশন নেওয়ার দরকার নেই, কারণ প্রচুর এক্সাম্পল আছে। সুদর্শন মহান্তি থেকে শুরু করে সুদীপ পাঠক পর্যন্ত রয়েছে। সুদীপ পাঠকের যে ওয়াইফ বিশেষ ইন্দ্রাণী পাঠক, 2012 সালে যখন তিনি ক্রাউন রেটটা ছিলেন 1,20,000 টাকা রোজগার করতেন, সেই সময় সুদীপ পাঠক কার অ্যাক্সিডেন্টে মারা যান। তার আগে তিনি কোথায় ছিলেন কর্মরত? HDFC ব্যাংকে। ব্যাংকে যদি চাকরি করতো তার ওয়াইফ সেই চাকরিটা পেতেন না, আই ডোন্ট নো। কিন্তু আজকে ভেস্টিসটা করে সেই ভদ্রমহিলা 5 লক্ষ টাকা মাসে রোজগার করেন, এবং লাস্ট মাসে যে BMW নিচে তার দাম 70 লক্ষ টাকা। বিজনেস সেন্টার ভালো ব্যবসা। এমন একটা ব্যবসা উনি জানতেন না যে আমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবো, অবচেতন মানুষের শিকার ধরুন হয়ে গেছে। তাহলে আজকে তিনি নেই পৃথিবীতে, জানতেন না যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবো। উনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন একটা ব্যবসা, যে ব্যবসার কারণে তার পরিবারকে কখন কারোর কাছে কি দাঁড় করাতে হবে, অন্যকার নেই, তাই না? আজকে সেই ভদ্রমহিলা, তার হাজবেন্ড যখন বেঁচে ছিলেন, যখন ব্যবসাটা ফুল বেঁচে করতেন, তখন তার কাছে ছিল টাটা ইন্ডিকা, যে গাড়িটার দাম 8 থেকে 8.5 লক্ষ টাকা। আর আফটার হাজবেন্ডের ডেথের পর তিনি যে গাড়ি নিয়েছেন, সেই গাড়িটার দাম 70 লক্ষ টাকা। এর চাইতে ভালো বিজনেস আর ভারতে আছে না? এটাই হচ্ছে পাওয়ার আমার বেস্ট, রাইট? ইয়েস স্যার। একই সাথে বেস্ট আমাদেরকে দিয়েছে কি আত্মনির্ভর সাকসেস প্ল্যান, খুব ইম্পর্টেন্ট। আজকে প্ল্যান অনেক পাবেন, সারা পৃথিবীতে যতগুলো কোম্পানি আছে, ভারতবর্ষে যতগুলো কোম্পানি আছে, প্রত্যেকের কাছে প্ল্যান আছে, প্রত্যেকটা কোম্পানির কাছে প্রোডাক্ট আছে, আছে কি নেই? কম বা বেশি, কম বা বেশি, বাট আত্মনির্ভর প্ল্যান। আত্মনির্ভর প্ল্যান মানে কি? আত্মনির্ভর প্ল্যান, আরে আমরা নিজেরাই সিকিউর করতে পারছি, নিজের পায়ের জমি মাটিটা ঠিক করতে পারছি না, আমি আরেকজনকে হেল্প করতে যাচ্ছি। যার নিজের পাটাই এখন শক্ত হয়ে গেছে, আরেকজনকে কি করে হেল্প করবো? দেখেছেন কখনো কোনো একটা যে লোকটা পায়ে নিজে ঘুরিয়ে চলেছে, আরেকজনকে নিয়ে চলছে, সে আরেকজন সুস্থ মানুষের সাহায্য নেয়। আমরা মার্কেটে গিয়ে দেখেছি যে যেখানে কি সমস্ত কোম্পানিতে প্রোডাক্ট প্ল্যান আছে, বাট মার্কেটিং প্ল্যান আছে, আত্মনির্ভর প্ল্যান নেই। অর্থাৎ একটা মানুষকে স্বাবলম্বী করবার জন্য যে প্ল্যান দরকার নেই। আমি দাবির সাথে বলতে পারি, আজকে আমার কোম্পানি সিলভার রেটটা যা রোজগার করে, আচ্ছা কোম্পানি ডায়মন্ড রেটটা তা রোজগার করে না। লাস্ট মাসে আমার কোম্পানিতে আমার টিমে সিলভার রেটটা 39,000 টাকা পর্যন্ত রোজগার করেছে। একজন সিলভার রেটের বিজনেস কত, তাই না? তো
তো ফলেতে সেই লোকটা যখন ডায়মন্ড হবে, স্টার হবে, তখন লক্ষাধিক টাকা রোজগার করবে। সো এমন একটা মার্কেটিং প্ল্যান তাকে নির্ভর করবে, আত্মনির্ভর। অর্থাৎ যখন প্ল্যান দেখাতে যাবে তখন যেমন তার কারোর প্রয়োজন নেই, একই রকমভাবে সেই মার্কেটিং প্ল্যান থেকে যে রোজগার হবে তাকে আর অন্যের কারোর কাছে তার কোনো রকম প্রয়োজনীয়তা থাকবে না। অর্থাৎ নিজের রোজগারে সে তার পরিবারটাকে সুন্দরভাবে চালাতে পারবে, তাই না? আজকের দিনে যারা যদি কারোর কাছে 30-40 হাজার টাকা থাকে, পরিবারটা তো চালিয়ে নিতে পারবে। আজকে আমার সিলভার ডেকে সেই রোজগারটা করে, এবং ভেস্টি ম্যানেজমেন্ট সেটা দিয়েছেন। ভেস্টিজের মেন সাকসেসের রেটটা কি, মেন অবস্থাটা কোথায়, অ্যাডভান্টেজ কোথায়? ভেস্টিজের অ্যাডভান্টেজ কি? প্রথম হচ্ছে ভেস্টিজ ইজ দ্য লিডিং ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন ইন্ডিয়া। ভারতবর্ষে নেটওয়ার্ক শুরু হয়েছে 1996 সালে। কত সালে? এখন তাহলে কত বছর? 2021 সাল। তাহলে অঙ্ক করে নিন, 25 বছর। ভারতবর্ষে নেটওয়ার্ক চালু হয়েছে 25 বছর আগে। ভেস্টিজ স্টার্ট 2004। 2004 সালে ভেস্টিজ শুরু করেছে। ভেস্টিজের বয়স কত? 17 বছর। তাহলে আমাদের আগেও বেশ কিছু কোম্পানি মার্কেটে এসেছে, তাহলে তাদেরকে প্রথম স্থানে থাকা উচিত ছিল। তাদের কাছে প্ল্যান আছে, তাদের কাছে আত্মনির্ভর প্ল্যান নেই। তাদের কাছে প্ল্যান আছে, তাদের কাছে আত্মনির্ভর প্ল্যান নেই। আর ঠিক সেই কারণে 17 বছরে ভেস্টিজ লিডিং ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন্ডিয়া। আজকের ভেস্টিজ হচ্ছে ইন্ডিয়ার নাম্বার 1 কোম্পানি। এবং 2025 আমি চ্যালেঞ্জ করছি আমাদের ডিস্ট্রিবিউটর যে মানসিকতা যে দিন আপনি কাজ করছেন, 2025-এ ভেস্টিজ 10,000 কোটি টাকার টার্নওভার, 50 সদস্য ব্যবসা করুন, টপ 10 এ ভেস্টিজ থাকবে। চ্যালেঞ্জ। তবে ইনকাম ডিস্ট্রিবিউটর 2030 সালে 1 নম্বরে গিয়ে পৌঁছবে, রাইট? ভেস্টিজ কি করে? দ্য বেস্ট মার্কেটিং প্ল্যান ইন্ডাস্ট্রি ইন দ্য ইন্ডাস্ট্রি অ্যাট 60% পে আউট। 100 টাকায় কোম্পানি 60 টাকা ডিস্ট্রিবিউটরদেরকে পে করে। প্যারালাল অনেক কোম্পানি মার্কেটে রয়েছে, চলে যাবে। শুধু বলবে আমরা 70 টাকা দিই, 80 টাকা দিই। ছোট্ট একটা কাহিনী আপনাদেরকে বলি, কারণ না হলে লোভে পড়ে চলে যাবেন। আর ম্যাক্সিমাম মানুষ দুটো কারণে যায়, হয় লোভে যায়, নাহলে মাথায় বুদ্ধি নাশ হয়ে যায়, তাই তো? ভুল কখন করে? যখন বুদ্ধি নাশ হয়ে ভুল করে, আর কখন করে? লোভে। ম্যাক্সিমাম লোক কিন্তু লোভেই যায়, তাই না? তাই তো? তো ফলেতে যার কারণে কি হয়, বুদ্ধি নাশ হয়ে যায়, লোভের পরে আবার বুদ্ধি নাশ। ফলে কি হয়, লোকটা তার নিজের জমিটা হারিয়ে ফেলে। বলেছিল রাস্তার ধারে জায়গা, কে তাকে বুদ্ধি দিল 2 কাঠা জায়গা কি করবি, ওইখানে জলার দিকে 4 বিঘে গেল। হলো জায়গাটা ছিল 2 কাঠা, বেশি দিয়ে জলার দিকে গেল, সেখানে মাটি ভরার দিকে পুরো টাকা চলে যাচ্ছে, রাইট? আরে ভাই, আমি রাস্তার দিকে 2 কাঠা জায়গার ভ্যালু তুমি জানো? তুমি ওখানে যা খুশি তাই করতে পারবে, ওখানে যা খুশি তুমি তাই করতে পারবে। ফলে এই যে ভুলগুলো হয়, এই যে মূর্তিক্রম, এই যে লোভে পড়ে যায়, আর তাতে অনেক মানুষকে সর্বশান্ত হতে আমরা দেখেছি না, রাইট? তো ফলে তো মাথায় রাখবেন, ভেস্টিজ তার ডিস্ট্রিবিউটরদের সবসময় হাইয়েস্ট পে আউট দেওয়ার চিন্তা করে। আর যদি কেউ লোভ দেখায় যে এর বেশি দেয় 70%, 80%, তাহলে অঙ্কটা মাথায় রাখবেন, বাড়তি করতে দেবে। এরপরে তো কেউ দেখা যাবে বলে 100 টাকা 120 টাকা দেবে, তাই না? মানে ধার করে নিচে দেবে। এটাও দেখতে হবে কোথাও আছে, তাই না? কোথাও 7% রিটার্ন। তাহলে কোম্পানি খোলার কি দরকার ছিল? এই 100 টাকা দিলে আবার 100 টাকা ফেরত দিয়ে দিলাম, 7% রিটার্ন। আবার কোম্পানি খুলে কি দরকার ছিল ভাই, তাই না? তো ফলে এই সমস্ত কথায় যাবেন না, তাহলে কি হবে, আপনার ভবিষ্যৎ নষ্ট হবে, আপনার সময় নষ্ট হবে। একবার কি হয়েছে, এই গল্প এটার সাথে এই গল্পটাকে রিলেট করেই বলছি। এক ভদ্রলোক, তার বাড়ির কাজের মহিলা চলে গেছে, কাজের মহিলা থাকে না, সে কাজ করে ছেড়ে গেছে। এবারে পাশের বাড়িতে একজন মহিলা কাজ করে, যে ওই বাড়িতে। এবারে এই ভদ্রলোক দেখছে, আর যার বাড়িতে কাজের লোক নেই সে নিজে করে, তার কোনো নেই। কিন্তু যখন কাজের লোকের উপর নির্ভর হয়ে যায় না, তারপরে যখন কাজের লোক থাকে না, তখন টেরটি পায় যে কাজের লোক না থাকার অসুবিধা নেই। সেটা হয় যখন গ্যাস ছিল না, কোনো প্রবলেম নেই, কাঠের জাল দিয়ে রান্না করেছে। যেদিন গ্যাস এসছে, গ্যাসের ব্যবহার করেছে, এবার গ্যাস না থাকলে অসুবিধাটা হয়। এবার তার অসুবিধা হচ্ছে। এবার ও চিন্তা করে দেখছে, আমার কাজের লোক তো চলে গেছে, তাহলে কি করতে হবে, ওর কাজের লোকটাকে নিয়ে আসতে হবে। সেটা বাকি কোম্পানিগুলো করে। আজকে দেখুন ম্যাক্সিমাম মার্কেটে ওর অনেক কোম্পানি এসছে, আমাকে বলছে ভেস্টিজ দেখেছো 3টি লিডার ওখানে চলে গেছে। আমার তোমার কোম্পানি বাঁচবে তো ভেস্টিজের লিডারের কারণে বাঁচবে, ওই জন্য ওই লোকগুলো, রাইট? এত লোক থাকতে তো ভেস্টিজের লিডার কেন? কারণ তোমার কোম্পানি তৈরি করবার ক্ষমতা নেই। যদি 4টে ভেস্টিজের লিডার আসে, যদি কোম্পানিটা বেঁচে যায়, রাইট? কারণ ভেস্টিজ তৈরি করে, ভেস্টিজ ছিনতাই করে, রাইট? তো মার্কেটে কোম্পানিগুলো তাই করে। দেখবেন আপনি একটু ভালো কাজ করবেন, টোপ দেবেন, আরে কমলা ওখানে কত টাকা পাও, আরে এখানে চলে এসো, গাড়ি হয়ে যাবে, মোটরসাইকেল। আর ঠিক এই অবস্থা, এই গল্পটা দেখে তাই বুঝতে পারবো। এবার ভদ্রলোক যখন দেখেছে ওই বাড়িতে কাজ করে, এবারে যে মহিলা যে বাড়িতে কাজ করে সেখানে যা যা পায়, যদি তাই এই বাড়িতে দেয়, তাহলে কাজ করবে না। যদি কিছু বেশি পায়
তাহলে চিন্তা ভাবনা করে দেখবে। এবারে ভদ্রলোক দেখে কখন বেরোবে, একদিন বেরিয়েছে তাকে বেরিয়ে যায় খেতে এদিকা আগেকার দিনে ওসব নাম থাকতো খেতি পেছি কি এই খেতে এদিকা ডেকেছে, এবার বাবু বলুন, বলে তুই ওই বাড়িতে কাজ করিস? বলে হ্যাঁ। বলে তুই ওই বাড়িতে কাজ করিস কী দেয়? বলে 500 টাকা মাইনে দেয়, বছরে একটা শাড়ি দেয়, এবেলা খেতে দেয়, ওবেলা খেতে দেয়। বলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোকে যদি কিছু বেশি দিই তাহলে তুই কি আমার বাড়িতে কাজ করবি? বলে ভেবে দেখুন, সে তো বিজনেস, সে তো রোজগারের জন্য এসছে। বলছে আমি তোকে 500 টাকা মাইনে দেবো আর বছরে শাড়ি দেবো, এবেলা খেতে দেবো, ওবেলা খেতে দেবো, এবেলা খেতে দেবো, ওবেলা খেতে দেবো। আমি খুব খুশি, আবার ওই বাড়িতে দুবেলা, এই বাড়িতে 4 বেলা, 4 বেলা, খুব খুশি, কারণ 4 বেলা খেতে পাবো। বলে তাহলে ঠিক আছে, বলে ওই বাড়ি সেই কাজটা ছেড়ে দিচ্ছে। দিয়ে কী করেছে, এই বাড়িতে জয়েন করেছে। যথারীতি মাস শেষ হলো, হওয়ার পরে 500 টাকা মাইনে দিয়েছে, পুজোর সময় মাসটা ছিল, শাড়িটাও দিয়েছে, কিন্তু খেতে দিয়েছে এবেলা একবার আর ওবেলা একবার। সে তখন মুখ গোমরা করে বাবুর সামনে বলছে, বাবু আর কাজ করবো। বলে কেন? বলে আপনি আপনার শর্ত রাখেন। বলে কী শর্ত? কেন রাখিনি? বলে আপনি তো বলেছিলেন আমাকে তো ওই বাড়িতে এবেলা খেতে দিত, ওবেলা খেতে দিত, আপনি কি বলেছিলেন এবেলা খেতে, ওবেলা খেতে, এবেলা খেতে বলে। বলে আমি একটু তাড়াতাড়ি বলেছি, এবেলা ওবেলাটাকে আমি তাড়াতাড়ি বলেছিলাম, কেউ কোত্থেকে আপনাকে এক্সট্রা 1 টাকা দিতে পারবে, শুধু আপনার সময়টাকে নষ্ট করেছে। সো আপনি যেখানে আছেন দ্য বেস্ট জায়গা, আপনি যে টিমে আছেন দ্য বেস্ট টিম, যে প্রোডাক্টের সাথে আছেন বেস্ট প্রোডাক্ট, যে কোম্পানির সাথে আছেন নাম্বার 1 কোম্পানি, ওই কোম্পানিগুলো বলছে, সেই কারণে তো আপনার থেকে লোক চিন্তাই করতে চাচ্ছে। ভুল করবেন না, ভুল করবেন না, কারণ ডিম স্টেলাররা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, স্বপ্নঘাতক, দেখলেই আপনাকে আপনার স্বপ্নটাকে চুরি করার চেষ্টা করে, রাইট? পরে মাথায় রাখবেন এটাই। আর তারা দেখবেন কি করবে, ইউটিউবে একটা ভিডিও ছাপিয়ে দেবে, এই তো কমল জানা বেস্ট ছিল, এখন দেখো আমার কোম্পানি বেঁচে গেছে, তাই না? বেস্টিজ থেকে এসছে মানে তাদের লোকটা ভালো, এত হাইলাইট কেন? কারণ বেস্টিজ থেকে যে আসবে সেটা একদম শক্তিশালী লিডার, যেটা আমার কোম্পানি, তাহলে বেস্টিজ ইঞ্জিন বানায়, ওরা বগি বানায়, এটাই তার এজন্য এজন্য আরে যারা ইঞ্জিন বানায় সেইগুলো তো আগে যাবে, থোড়ি বগি যাবে, কারণ ইঞ্জিনকে বগি টানে, বগি কখনো ইঞ্জিনকে টানতে পারে। আমার রাইট রং? সে কখনো বিচলিত হবেন না, মানুষ প্রলোভন দেখাবে, প্রলোভিত করবার চেষ্টা করবে তার স্বার্থকে চরিতার্থ করবার জন্য। আপনি যখন নিজের জায়গা তৈরি করেছেন সেটাকে আপনি ধরে রাখুন, কারণ ভেস্টিজ আজকে 17 বছরে 30 লক্ষ মানুষকে পয়সা দিয়ে প্রমাণ করেছে। ভেস্টিজের কাছে রয়েছে অ্যাকোমোডেটিভ প্ল্যান, যে প্ল্যান সর্বদা যোগ হতে থাকে এবং আগে বাড়িয়ে নিয়ে যায় আপনাকে। ভেস্টিজের কাছে রয়েছে অনলি প্রমোশন নো ডিমোশন। আমরা এমন একটা ব্যবসার সাথে যুক্ত রয়েছি যেখানে আমাদের প্রমোশন হবে, ডিমোশন নেই। এবং যারা আমাদের পুরনো মেম্বার রয়েছেন, আপনারা আমার সাথে একমত কি দ্বিমত? নেক্সট আমাদের কাছে কি রয়েছে? নেক্সট আমাদের কাছে রয়েছে কি না, অনলি ভেস্টিজ হ্যাজ এম্পাওয়ার্ড ইউথ অ্যান্ড ওমেন ফার্স্ট টাইম ইন দ্য নেটওয়ার্ক হিস্ট্রি। সব জায়গায় বলছে জিডিপি বাড়াতে গেলে মহিলাদেরকে কাজে লাগাতে, জিডিপি বাড়াতে গেলে ইয়ংকে কাজে লাগাতে হবে। আরে লাগাতে হবে, লাগাও। এবং সবচাইতে বেশি ডিপ্রাইড হচ্ছে আজকের দিনে ইয়াং জেনারেশন এবং ফিমেল। একটা তো সামাজিক অবস্থা, বাড়িতে বাড়ির বউ বাড়ির বাইরে বেরোবে না, একটা তো একটা সামাজিক পর্দানসিক ব্যাপার আমাদের রয়েছে। তারপরে কি না, মহিলা কাজে গেলে মহিলা খারাপ হবে। আবার বলছি ভারতবর্ষের জিডিপি বাড়াতে গেলে ইয়াং জেনারেশন এবং মহিলাকে আগে আনতে হবে। এবং পৃথিবীতে কোনো কোম্পানি এখন পর্যন্ত দেখাতে পারেনি যে আমরা এম্পাওয়ারমেন্ট করতে পেরেছি। ভেস্টিজ এর জন্য অ্যাওয়ার্ড পেয়েছে, অলরেডি ভেস্টিজ হ্যাজ এম্পাওয়ার্ড ইউথ অ্যান্ড ওমেন ফার্স্ট টাইম ইন দ্য নেটওয়ার্ক হিস্ট্রি। এই নেটওয়ার্ক হিস্ট্রিতে প্রথমবার ভেস্টিজ প্রমাণ করতে পেরেছে যে ইয়াং জেনারেশন আফটার গ্র্যাজুয়েশন কি করে, একটা ফাইল হাতে নিয়ে চাকরি হবে, দৌড়ে বেড়ায়, বলছে তাকে চাকরির জন্য দৌড়াতে দেয়নি ভেস্টিজ। তারা তো চাকরি তুলে দিচ্ছে একটা মেয়ে, 8 বছর বয়সে বাবা মারা গেছিল, তার সেই মেয়েটা 17 বছর বয়সে ভেস্টিজ জয়েন করে মার আইডিতে। 19 বছর বয়সে, মাত্র 2 বছরে সে টাটার হ্যারিয়ার, যে গাড়িটার দাম 19 লক্ষ টাকা কিনে তার মার হাতে চাকরি দিয়ে বলছে, মা সারা জীবন অনেক কষ্ট করেছো, আমি ভেস্টিজ করে 2 বছরের মধ্যে তোমাকে গাড়িটা বিক্রি করলাম। আপনারা ইউথ আইকনে দেখবেন আচ্ছা আচ্ছা ছেলে মেয়ে রয়েছে, মানে যাদের বয়স 19, 20, 21, 22, তারা যে লাইভ লিড করছে, করতে পাঠিয়েছিলাম আমরা বাবা মারা দায়িত্ব নিয়ে কি করেছিলাম, পড়াশোনা করেছো, এবার ফাইল নিয়ে যাও, চাকরি ধান্দা করো। আর আমার কোম্পানির যিনি গৌতম বালি স্যার ম্যানেজমেন্টে যিনি রয়েছেন কর্ণধার, তিনি বলছেন ফাইল নিয়ে তুমি যাবে না, লোকে তোমার কাছে আসবে ফাইল নিয়ে, তুমি শুধু ভেস্টিজটা 2 বছর মন দিয়ে।
বুঝতে পারছি কি বললাম? Yes. আজকের আমাদের ইয়াং জেনারেশন কে বলছে স্যার আপনার চাকরি লাগবে, কর্মসংস্থান লাগবে, আপনি আমার কাছে আসুন আমি দেবো, সে কি প্ল্যান দেখাচ্ছে না? Yes. কি আপনার প্ল্যান দেখান কি দেখান না? কি বলছে ছেলেটা যে আমাকে কর্মস্থান দিতে হবে না, আমি আপনাকে কর্মসংস্থান দিতে পারি, আমার কাছে আসুন, বলছে কি বলছে না? আগামী দিন আরো বেশি সংখ্যক বলবে। এবং ফিমেল মহিলারা দেখা এরকম ভাবে, দেখো এটা কি আমাদের তো পোস্টটা পড়েছে, বলে আমি রান্না করি বাড়িতে, তেলের ছেঁকাও পড়েছে, আমি মাসে 3 লক্ষ টাকা রোজগার করি। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ Vestige. ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। আর যার জন্য ভেস্টিজ পেয়েছে যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা বলা হয় গেট প্লেস টু ওয়ার্ক। সার্টিফিকেট আছে গেট প্লেস টু ওয়ার্ক, একমাত্র ভেস্টিজ এই সার্টিফিকেট পেয়েছে যে একমাত্র ভেস্টিজ হলো সবচাইতে ভালো কর্মস্থলের জায়গা, যেখানে যে কোনো বয়সের মানুষ, পুরুষ বা মহিলা, প্রত্যেকে সমানভাবে দাপটের সাথে এখানে কেরিয়ার তৈরি করতে পারে। বিকজ আমরা প্রত্যেকে চিন্তা হবে কি ডেভেলপমেন্ট। আজকের এখানে যে ছেলেটি রয়েছে, তোমার বয়স কত ভাই? 21। সোমনাথ বুঝাই। সোমনাথ, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ দিদি আপনার নাম? হ্যাঁ, নিয়তি বা ভাই বয়স 57 প্লাস 21 আর 57। কখনো মনে হচ্ছে যে পাশাপাশি বসে রয়েছে কোনো অসুবিধা হচ্ছে? এটাই তো ভেস্টিজ, সেই কারণেই তো ভেস্টিজ আছে গ্রেট প্লেস টু ওয়ার্ক, অর্থাৎ আজকের দিনে সবচাইতে ভালো কর্মসংস্থানের জায়গা। আমরা ছোটবেলা কি জানতাম বলুন তো? এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস, এই জন্য Yes. মনে আছে নাকি না? কি দিদি মনে আছে তো? সেখানে কি হয়? সেখানে আপনার সমস্ত সার্টিফিকেট ডিগ্রিগুলোকে জমা করলে ওখান থেকে কি করা হয়? আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ থেকে কল করা হয় ইন্টারভিউ পরীক্ষা ইত্যাদি দেওয়ার জন্য, একটা চাকরির জন্য। আজকে কোথায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস? আমি তো ঠিকানাটাই বলতে পারবো, তাই না? কিছুদিন আগে প্রদীপের সন্ধ্যের মতো জ্বলতো, মানে তেল কমে গেলে যেমন প্রদীপের অবস্থা হয় তেমন আজকের দিনে সেটাও নাই, সেই প্রদীপটাও নাই। আর সেখান থেকে দাঁড়িয়ে একদিকে যেমন এক্সচেঞ্জ, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জগুলো বন্ধ হয়ে গেছে, একদিক থেকে ভেস্টিজ আজকে যে সার্টিফিকেট পেয়েছে কি গ্রেট প্লেস টু ওয়ার্ক। আর কার কারণে হয়েছে? যেই মানুষটার কারণে হয়েছে, সেই মানুষটার কথা না বললে নয়। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর গৌতম বালি স্যার। এমনটা চলে হাত তাকে দেবেন দিল্লিতে। বলতেন যে আমি চাকরি করতে পারতাম, কারণ উনি একটা কোম্পানির সিইও ছিলেন। তাকে যে জায়গায় তাকে বাড়ি দেওয়া হয়েছিল এবং মার্সিডিজ দিয়ে দেওয়া হয়েছিল যে তার পার্সোনাল যাতায়াতের জন্য, তিনি মার্সিডিজ চড়তেন, তাকে মাস গেলে 7 লক্ষ টাকা স্যালারি দিত এবং তাকে একটা প্রজেক্টের মধ্যে যে ফ্ল্যাট দিয়ে দিয়েছিল, সেই সমস্ত প্রজেক্টে ফিল্ম আর্টিস্টরা থাকে মুম্বাইতে। উনি বলেছিল বাহ ক্যা জিন্দেগি ভাই, আর কোনো দরকার নেই, এখানে এত ভালো লাইফ। বাট তাকে যিনি ভাবিয়েছিলেন তিনি আর কেউ নন, আমার কোম্পানির আইটি मिस्टर डायरेक्टर ऑफ आईटी कानोर सिंह सर। बोले सर आप जो कर रहे हो तो आपके लिए ठीक है, लेकिन हमारा जो देश है वो देश में इतना आबादी है, वो लोग जो एजुकेशन ले रहे हैं उसका क्या होगा? क्या खुद आपके बारे में सोचोगे? तो जिंदगी में मानुष होकर पैदा क्या? তাহলে মানুষের জন্য কি করলাম? শুধু নিজের চাকরিটাই দেখবো? তাহলে আমাদের দেশের এত মানুষ, এত লোক শিক্ষিত হচ্ছে, তাহলে তাদের ভবিষ্যৎ কী হবে? যদি কিছু ডিফারেন্ট চিন্তা না করি তাহলে আমাদের দেশটা এরকমই হবে। এবং 47 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, ঠিক তো? ইতিহাস তাই বলছে। আজকে কত বছর হলো ভারতবর্ষ স্বাধীন হয়েছে? কত বছর? 2021 আর 47 কত হলো? ওদিকে 3, এদিকে 53-21, এদিকে কত? 71, 71 থেকে কত? 74, তাহলে 74। এখনো বলতে পেরেছে কেউ আমরা অর্থনৈতিকভাবে স্বাধীন? তাহলে শুধু বলি কি আমরা 15 আগস্টে ভারত স্বাধীন, তাই তো? স্বাধীনতার কিছু নেই, এখনো আমরা অর্থনৈতিকভাবে স্বনির্ভর নই। আর ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি তাকে ভাবিয়েছিলেন এবং তিনি সাথে নিয়েছিলেন আমাদের যিনি সেলস অ্যান্ড অপারেশন দায়িত্বে রয়েছেন দীপক স্যারকে। আর এই 3 জন মিলে এই ভেস্টিজ কোম্পানির শুরুয়াত করেন এবং যার দ্বারা আজকে 30 লক্ষ মানুষ কর্মসংস্থান পেয়েছে। না করলে তার লাইফটা ভালো চলে যেত। তিনি ভুল করেছেন? শোনো, তাহলে আমরাও ভুল করছি না, আমরা ঠিক করছি। একই পথে আমরাও চলছি যে আমরাও তার মতো করে প্রচুর মানুষের কাছে এই বিজনেসটাকে নিয়ে পৌঁছচ্ছি, প্রচুর মানুষকে সফলতা দেওয়ার প্রশ্নে। আর সফলতা বা ভালো কাজ করতে গেলে সবচাইতে বেশি বাধা পাবে। এসো না, এই জন্য তো লোকে আমাদেরকে বলে এসব কোম্পানি বল কিনা, আমাদেরকে ম্যাক্সিমাম লোক ফিরিয়ে দেয় কিনা,
এটাই বাস্তব। দুতলা গিয়ে দরজায় গিয়ে টোকা দিয়ে বলে দুধ নেবেন, বলে আর লাগবে না, পয়সা দিয়ে মদের দোকানে লাইন দিয়ে খাই, বিভিন্ন ক্যারেক্টার তাই। ভালো জিনিস বাড়ি থেকে এরকম ফেরত দেয়, আর খারাপ জিনিসটাকে কি করে লাইন দিয়ে ক্যাশ পয়সা কিনে খায়। হিউম্যান ক্যারেক্টার, তুমি লজ্জা পাচ্ছ কেন, কষ্ট পাচ্ছ কেন? সিম্পল ইজ ম্যাটার। এটা ভারতবর্ষের ক্যারেক্টার, বাট চেঞ্জ হোক, চেঞ্জ অলরেডি স্টার্ট। কারণ আজকের দিনে বহু মানুষ ভেবেছেন যে না আর বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার নয়, অ্যাজ এ গুড নেটওয়ার্কার হও। বলে কি হবে? বড় ডাক্তার হলে তুমি বড় কামাই করবে, আর বড় নেটওয়ার্কার হলে তোমার দ্বারা অনেক মানুষের কামাই হবে। সিম্পল। তো সেখান থেকে দাঁড়িয়ে কোম্পানি আমাদের কাছে দিয়েছে যে সমস্ত প্রোডাক্ট, সার্টিফিকেটের শেষ নেই, গ্রোথ প্রত্যেকটা সময় আমরা আগে। এবং আজকের ভেস্টিজের সফলতার যে গ্রাফ, সেই গ্রাফ অনেক লম্বা। এখন আমরা ডিরেক্টরদেরকে কথা বললে তাদের দিকে আমরা তাকাতে চাই, কেন এত লোক কি শুন, তাই না? আগে মনে হতো যদি একটা ডিরেক্টর হতে পারি কি ব্যাপার, এখন থেকে ডিরেক্টর হওয়ার পরে কেউ বুঝি। তার কারণ ভেস্টিজের ওয়ার্ল্ডে আজকের প্রায় লাস্ট ইয়ার পর্যন্ত ৭৫,০০০ লোক রয়েছে যারা ডিরেক্টর, 75,000। এবার ভাবুন ৭৫,০০০ মানুষকে যদি একসাথে রাখা হয়, আপনি কি হবে? তাহলে কত মানুষ আজকে সফল। গুটি কত মানুষকে দেখতাম আমরা যখন বিভিন্ন কোম্পানির অ্যাচিভমেন্টগুলো দেখতাম, যে গুটি কত মানুষ তারা থেকে স্টেজে পারফর্ম করে। আর আমরা যখন নেতাজি স্টেডিয়ামে যখন আমরা যাই অ্যাওয়ার্ড ফাংশনে, তখন দেখি ওই হলে ১৫,০০০ থাকে, ১০,০০০ উপরে আর ৫,০০০ নিচে। আগে দেখতাম কি উপরে ৫০০, নিচে ১০,০০০, আর এখন দেখি কি উপরে 10,০০০, নিচে ৫০০। আর এটাই হওয়া উচিত ছিল, সেটা প্রমাণ করে দিয়েছে কি ভেস্টিজ। একটা সময় কোম্পানির মালিক স্যার বলছেন যে শুধু হলে অ্যাচিভারই থাকবে, আর কেউ থাকবে, রাইট? এবং উনি 2020-তে যখন আমরা ফরেন টিমে যাই থাইল্যান্ডে, আপনারা জানেন হয়তো থার্ড ওয়েভ আসতেও পারে, নাও আসতে পারে, শুনছি থার্ড ওয়েভ আসবার একটা চান্সেস আছে। আপনারা এখনো মাস্ক ইউজ করবেন, স্যানিটাইজার করবেন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন, কারণ এখনো পুরোপুরি চলে যায়নি। ভগবান না করুক, না আসুক, আসলেও আমাদের প্রোটেকশন নিতে হবে। যদি 2022-এ ফরেন ট্রিপ করবার সুযোগ চলে আসে, মানে বিশ্ব যদি ছাড়পত্র দেয়, ভেস্টিজ হিস্ট্রি তৈরি করবে। কারণ এর আগে কোনো কোম্পানি একটা ট্রিপে ৫,০০০ লোককে নিয়ে যায়নি, ভেস্টিজ প্রথম কোম্পানি। যদি হয় তাহলে 2022-এর ফেব্রুয়ারিতে ৫,০০০ লোককে নিয়ে করেন। ইয়েস, তালিয়া 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 তালিয়া। এবং মালিক স্যার অলরেডি ডিক্লেয়ার করেছেন 2020 ফেব্রুয়ারিতে থাইল্যান্ডের যে ট্যুরিজম মিনিস্টার তিনি ছিলেন সাথে, ताकि बोले जब आप होटल बनाते जाइए, हम 2025 तक आ रहा है 30,000 लोग के लेके, आपका काम सिर्फ होटल बनाना, मेरा काम आपका होटल में पूरा का पूरा खचाखच लोग को भरा देंगे। 30,000 लोग के लिए फॉर्टी যাবে বলেছে। বিলিভ করুন প্রচুর মানুষ আজকের দিনে যারা ওয়েট করছে কখন কোয়ারেন্টাইন হবে। কালকেও দেখছি স্ট্যাটাস, আজকের পরে একটু পয়সাটা বেরিয়ে যাবে, তবে ফান্ডের টাকাটা কেন 9 তারিখ 10 তারিখের পর থেকে বাড়বে, তাই তো? কালকেও দেখলাম আমার 3 লাখ কমলদার 2,000 টাকা এখনো পর্যন্ত টাবের ফান্ডে পড়ে রয়েছে, যেই দুটো 2-4টাতে স্থির যাবে। বের করতে পারছি। এরকম প্রচুর মানুষ রয়েছে যারা কোয়ারেন্টাইনের জন্য ওয়েট করছে যেখান থেকে যাবে। সিলভার ডেটার, গোল্ড ডেটার, স্টার ডেটার, ডায়মন্ড ডেটার, ক্রাউন ডেটার, যেটা বলছিলেন কমল স্যার, 1209 জন মানুষ রয়েছে ওখানে পজিশনে এবং অল ইন্ডিয়া তাদের গেছে। ডায়মন্ড থেকে আমাদের ম্যাগাজিনে ছবি আসে, রাইট? ইউনিভার্সাল ক্রাউন ডাইরেক্টর, ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডাইরেক্টর এবং ডাবল ক্রাউন ডাইরেক্টর, দেখুন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাম্বাসেডর। আমাদের কোম্পানিতে হাইয়েস্ট র্যাঙ্কের লোক রয়েছে 17 জন মানুষ, এবং এই 17 জন মানুষ যারা রয়েছেন এদের এই পজিশন করবার জন্য 8-10টা কোম্পানির সাথে ভুলে ফেলবেন না। 8-10টা কোম্পানিতে হাইয়েস্ট র্যাঙ্ক কে বোঝেন? তার কাছে সবচেয়ে বড় রোজগার, সবচেয়ে দামি গাড়ি, তাই তো? তবে তো সে হাইয়েস্ট পজিশনে। বেস্টের হাইয়েস্ট পজিশনের কারণে দেওয়া হয় না। এই র্যাঙ্কের জন্য 1 টাকা ওনারা এক্সট্রা পান না। এই র্যাঙ্কটা তাদেরকে দেওয়া হয়েছে একটাই কারণে, যদি তুমি 1000 লোককে তোমার অর্গানাইজেশনে সফল বানাতে পারো, তবেই তুমি কোম্পানির অ্যাম্বাসেডরের এই পজিশন পাবে। দ্যাট ইজ ইউর ফেম। এই মানুষগুলো নিজেদের গাড়ি বাড়ির জন্য পয়সা পাননি, ওনারা তাদের অর্গানাইজেশনে 1000 মানুষকে স্বাবলম্বী করতে পেরেছেন বলে তাদেরকে কোম্পানি ভেস্টিজের অ্যাম্বাসেডরের একটা কি জায়গা তাদেরকে প্রদান করেছেন। কত বড় ফেম, বুঝতে পারছেন? কারণ দেখুন টাকার মোহ একটা সময় কেটে যাবে, কিন্তু আপনার নাম, আপনার ফেম, নেম ফেম, তার জন্য কিন্তু আপনি থেকে যাবেন। এজন্য ফলে এরকম। আর আমরা লাকি কেন? আমি বলেছিলাম আপনাদের শুরুতে, আমার সাথে যিনি রয়েছেন কৌশিক স্যার, উনিও বলছিলেন আমাকে যে দেখো
যে আজকে দিনে কত বড় এডুকেশন নেয়, কত ট্যালেন্টেড লোক আমার আপনার চাইতে আছে, আমার তোমার চাইতে আছে, তাই না? তারা কি করছে? আজকে একটা মাস্টার ডিগ্রি যাচ্ছে পুলিশের চাকরি করতে। কি চাকরি বললাম? ডোম। কত টাকা স্যালারি পাবে? 15,000, 20,000। তাহলে মাস্টার ডিগ্রি করে কত পায়? রোজগার কত? 20,000। আর এই ব্যক্তি তিনি বলেন কি, আমি সিম্পল গ্রাজুয়েট, আমি মাসে 19 লক্ষ টাকা রোজগার করি। একমাত্র নেটওয়ার্ক, আপনার যা ডিগ্রিটি তার চাইতে কয়েক গুণ, আপনার যা কোয়ালিটি তার চাইতে কয়েক গুণ বেশি রোজগার করতে দেয়। পার ডে 60,000, পার ডে 60,000। আমরা কি দেখেছি? আমরা জেনারেলি দেখেছি ডিগ্রি এখানে, রোজগার এখানে এখানে, তাই না? এই তো মাস্টার ডিগ্রি আর এই ডোম। আর এখানে আমরা কি দেখলাম? একজন সাধারণ গ্র্যাজুয়েট মানুষ, সে মাসে কত টাকা রোজগার করে? 19 লক্ষ টাকা। শুধু তাই নয়, তার সাথে যিনি আপলাইন আমাদের আরেকজন অ্যাম্বাসেডর স্যার, অশোক স্যার, করে থাকে। আমার খুব ভালো মনে আছে, প্রথম যখন যাই এবং স্কুটিটাকে কাঁধ করে লাথি মারছিলাম, সেইটা কি পলিসি বলছে, স্কুটারে তেল কম থাকলে কাঁধ করলে লাথি দিলে করলে কিছুটা যাওয়া যায়। এই ছিল তার লাইন। আজকে দিনে সে যে গাড়িটা চড়ে, সেই গাড়িটা তার 1 কোটি টাকা, 27 লক্ষ টাকা মাসে রোজগার করেন। তিনি একটা সাধারণ মোটর কোম্পানিতে জব করতেন হরিয়ানা। ভাবুন আজকের দিন অবস্থা কত টাকা পেত যদি কোম্পানি চাকরি করতো। 20,000, 30,000, 40,000, 50,000, 27 লক্ষ টাকা মাসে রোজগার করেন। আর প্রচুর মানুষ আছে, এক্সাম্পল হিসাবে আরেকজনের কথা বলি, নাম বললে নয়, আমাদের টপ অফলাইন এবং নেটওয়ার্কের হিস্ট্রি ক্রিয়েট করা মানুষ। আজকে সারা পৃথিবীর জার্নালিস্টরা তাকে আজকে দিনে ইন্টারভিউ নিতে আসেন। এশিয়ার টপ আর্নার তিনি কে? আমাদের কোম্পানির অ্যাম্বাসেডর সিদ্ধার্থ সিং স্যার। লকডাউনে লোকের ইনকাম নেই, লকডাউনে লোকের চাকরি নেই, লকডাউনে তিনি লাস্ট মাসে রোজগার করেছেন 1,18,00,000 টাকা। একটা মানুষ যে লাইফে রোজগার করতে পারে না, সেটা 1 মাসে রোজগার করে। বলে বেটা 2025 तक आने दो, जो आप देख रहे हो मेरे नीचे ऐसा 10-20 आदमी रहेगा जो मेरा रोजगार करेगा। তার মানে 10টা লোক থাকবে যারা 20 টাকা রোজগার করে আমার তো। কি ভাষণ, কি ভাষা আমরা শিখছি, কি নলেজগুলো আমরা পাই। আমরা এটা কি দেখতাম? আমি এখন করি কত? 5 কোটি, ওই সময় কিন্তু আমার হয় 50 কোটি। উনি কি বলছে? বলছে এখন তুমি আমাকে যে রোজগার করতে দেখছো, 2025 সালে আমার নিচে 10 জন রোজগার করবে। একটা লিডারের চিন্তা ভাবনার মধ্যে পার্থক্যটা দেখো। ম্যাক্সিমাম লোক কি দেখেছি? আমার ছিল 25, আমার হবে 50, আর বাকিরা না খেয়ে বলুন কি ইয়েস অর নো? এগুলো দেখে অভ্যস্ত ছিলাম আমরা, এগুলো দেখে এসেছি। আজকে লিডার কি বলছে? বলছে जो मैं आज कमा रहा हूँ ना, 10 आदमी का रहेगा 2025 मेरे नीचे। তাহলে আমার ইন্টেনশন কি? আমি কোটি টাকা রোজগার করবো না, আমি আরো 10 জন মানুষকে পড়াবো। আজকে ডেটেও সিদ্ধার্থ স্যার 3 দিনের লাগাতার প্রোগ্রাম করে র্যান্ডম 24, 25, 26 তারিখে রাজারহাটে 3 দিন তিনি প্রোগ্রাম করবেন। সকাল 9টা থেকে বিকেল 7টা, সকাল 9টা থেকে বিকেল 7টা র্যান্ডম। আজও তিনি পরিশ্রম করেন। কি দরকার আছে? মাসে কোটি টাকা রোজগার করার লোক আয়েস করার কথা কেন? কারণ সে যদি কোটি থেকে 5 কোটি ভাবতো, তার আয়েস করতো। তিনি কি ভেবেছেন? আমার 1 কোটি থেকে 10 কোটির চেয়ে ইম্পর্টেন্ট আমার নিচে 10টা লোক 1 কোটি রোজগার করে। আর ঠিক সেই জন্য আজও তিনি রেগুলার মিটিং করেন, রেগুলার পরিশ্রম করেন। তাহলে আমাদের কি করা উচিত? যখন সে রেস্ট নেবে তখন কাজ করা উচিত। আমরা কি করি? তার ঘুমিয়ে পড়ি, রাইট? ওকে, এসডিজির সমস্ত টুলস আমাদের কাছে রয়েছে। কি সোশ্যাল মিডিয়া, বেস্টের কাছে রয়েছে নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট পেতে আজকাল অসুবিধা হয় না। একটা সময় আমরা যখন শুরু করেছিলাম কোম্পানির নিজস্ব ম্যানুফ্যাকচারিং, পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি পরিচিত হতো, প্রোডাক্টের সংখ্যাও কম এবং সাথে সার্ভিসও আমাদের সমস্যা হতো। আজ এটা নেই, কাল ওটা নেই। আজকের দিনে এই প্রবলেমটা নেই। কেন? কারণ কোম্পানির নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, যার জন্য আজকের দিনে আমরা কিন্তু সার্ভিস কিন্তু পাই স্মুথলি এবং প্রোডাক্টের সংখ্যাও আমাদের অনেক বেড়ে গেছে। উনি বলছিলেন আমি 50টা প্রোডাক্ট দিয়ে শুরু করেছিলাম, আজকের মোর দেন 400 প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে। আর যদি বেস ডিলকে সাথে নিই 4000 প্রোডাক্ট কাছাকাছি তো ওখানেই রয়েছে। ফলেতে ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে আমরা এই প্রোডাক্টটাকে পেতেও পাচ্ছি এবং ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্ট পাচ্ছি, যার কারণে আজকের বিজনেস করতে আমাদের খুব সহজ হচ্ছে। নেক্সট
আমাদের কাছে যে সেগমেন্টগুলো রয়েছে তার মধ্যে রয়েছে হেলথ কেয়ার, পার্সোনাল কেয়ার, ওরাল কেয়ার, এথনিক ফুড, এগ্রিকালচারাল, আয়ুর্বেদা, মেন্স গ্রুমিং, প্রিমিয়াম স্কিন কেয়ার, কালার কসমেটিক, হোম কেয়ার, হেয়ার পিউরিফায়ার, হোম হাইজেনিক, ওয়াটার পিউরিফায়ার, মাস ড্রাইভ এবং এসেনশিয়াল, এইভাবে প্রায় 19 ক্যাটাগরি একটা সময় শুরু করেছিলাম একটা ক্যাটাগরি দিয়ে, আজকে 19টা ক্যাটাগরি প্রোডাক্ট রয়েছে। আপনি গ্রামের দিকে গেছেন, কি বডি রিকোয়ারমেন্ট, এগ্রিকালচার আমার কাছে আছে। আপনি একজন ফিমেলের কাছে গেছেন, কি লাগবে, কসমেটিক্স আমার কাছে আছে। আপনি একজন নেটওয়ার্কের কাছে গেছেন, তার সব লাগে আমার কাছে আছে। আপনি একজন গৃহস্থ মানুষের কাছে গেছেন, তার হোম কেয়ার লাগবে আমার কাছে আছে, রাইট না? আপনি একটা মার্কেটিং এর লোকের কাছে গেছেন, যারা ওয়াটার পিউরিফায়ার, হেয়ার পিউরিফায়ার মার্কেটিং করে, আমার কাছে প্রোডাক্ট আছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের যা যা প্রোডাক্ট লাগে সেই সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে। আপনি একজন ডক্টরের কাছে গেছেন, আমার কাছে সাপ্লিমেন্ট আছে। ফলে সমাজের সমস্ত মানুষকে আমরা টাচ করতে পারবো, আর তার মাধ্যমে আমরা আমাদের বিজনেসটাকে গ্রো করতে পারছি আজকে খুব ফাস্ট থেকে ফাস্টে, রাইট? এবং যেখান থেকে বেশি আমাদের কাছে কিছু সবচেয়ে বড় ইস্যু আছে হেলথ কেয়ার। হেলথ কেয়ার প্রশ্নে আমি বিরাট বলবো না, দুটো একটা কথা আপনাদের সাথে টাচ করে যাবো। বুঝতে হবে আমাদের শরীরে আমরা স্বাস্থ্য ভালো রাখতে চাই, এস নো? এস নো? স্বাস্থ্য আমরা বেঁচে থাকতে গেলে তিনটে জিনিস লাগে আমরা জানি, জল, অক্সিজেন এবং কি? পুষ্টিকর খাদ্য। খাদ্য না, পুষ্টিকর খাদ্য, যার মধ্যে নিউট্রিশন। কিন্তু আমরা আজকে জিনিস দেখেছি যে আজকের এই তিনটে জিনিস দূষিত, জলও দূষিত, বাতাসও দূষিত এবং পরিপূর্ণভাবে খাদ্য দূষিত। কারণ আজকের ম্যাক্সিমাম খাদ্য তৈরি হচ্ছে সার এবং কীটনাশক থেকে। তো আমাদের শরীরে যদি খাদ্য, জল এবং বাতাস থেকে দূষণই প্রবেশ করে, তাহলে আমাদের শরীর ভালো থাকবে কি করে? সেই কারণে দেখবেন কোথাও যদি একটা সিনেমা বন্ধ হয়ে যায়, ওখানে নতুন করে সিনেমা না করলে একটা নার্সিংহোম খুলে গেছে, রাইট? তার কারণ দিনকে দিন মানুষ অসুস্থ হচ্ছে। আমরা বুঝতে পারছি না যে আমাদের কতটা নিউট্রিশন দরকার। আর ঠিক সেই কারণে আজকের আমাদেরকে সারা পৃথিবী বলছে সাপ্লিমেন্ট নিন। কারণ সাপ্লিমেন্ট কি করবে? আপনার শরীরের প্রপার নিউট্রিশনটাকে আপনাকে দেবে, রাইট? এবার আমাদের প্রশ্ন থাকে যে আমরা প্রত্যেকদিন কতটা খাবার খাওয়া দরকার, কি খাবার খাওয়া দরকার, কেন আমাদের এই প্রবলেমগুলো হয়? আমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি ভিটামিন এর অভাবে এই প্রবলেম হয়, ভিটামিন সি এর অভাবে এই প্রবলেম হয়, ভিটামিন বি12 এর অভাবে এই প্রবলেম হয়, এগুলো আমরা দেখে এসেছি। প্রোটিনের অভাবে অমুক প্রবলেম হয়, এগুলো আমরা জানি। কিন্তু আজকের দিনে আমরা কেউ রোজকার খাওয়া দাওয়ার এই ভিটামিন প্রোটিন মেপে খাচ্ছি কি? খাচ্ছি না। বরং আমরা জানি খাবারের মাধ্যমে আমরা বিষটা খাচ্ছি, সার কীটনাশকটা খাচ্ছি, যার জন্য আমরা দিনকে দিন কি হচ্ছে, অসুস্থ হয়ে পড়ছি। প্রোটিনের কথা যদি বলা হয় যে একটা মানুষের পার ডে কতটা প্রোটিন দরকার, যার যত কেজি ওজন তত গ্রাম। ধরে নেওয়া যাক মিস্টার ধ্রুব ওয়েট কত? 72 কেজি। ধ্রুব যদি ওজন 72 কেজি হয়, তাহলে ওর পার ডে 72 গ্রাম প্রোটিন দরকার। স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় ধ্রুবর পরিবারে 4 জন মেম্বার, রাইট? আমরা জানি ডাল থেকে প্রোটিন পাওয়া যায়। ধ্রুবর বাড়িতে যদি 100 গ্রাম ডাল হয়, তাহলে 4 জন রান্না করে খাওয়া যায়। 100 গ্রাম ডাল রান্না করে 4 জন খাওয়া যায়, যায়। তাহলে ধ্রুবর বাড়িতে ধরে নিচ্ছি আজকে ডাল রান্না হচ্ছে, তাহলে 100 গ্রাম ডাল থেকে পেলাম কত? 4 গ্রাম প্রোটিন। 100 গ্রাম ডালে 4 গ্রাম প্রোটিন পাওয়া যায়। তাহলে এবার যদি 4 জন বাড়িতে থাকে, তাহলে প্রত্যেক কত গ্রাম করে পেল? 1 গ্রাম করে। রিকোয়ারমেন্ট কত? 72 গ্রাম। পেলো কত? এমন তো বহুদিন আমাদের কাটে যেদিন আমরা হয়তো শুধু ডাল আলু সেদ্ধ দিয়ে ভাতটা খেয়েছি, এমন একটা জাতীয় দিন হয় না? যদি সেই দিনটাকে দেখি, বাকি দিনগুলো ছেড়ে দিলাম, মাছে পাওয়া যায় প্রোটিন আছে, দুধে পাওয়া যায়, ডিমে আছে, আমরা জানি। কিন্তু যদি এইটুকু একদিন খাবার খাই, তাহলে 1 গ্রাম প্রোটিন, তাহলে ডেফিসিট কত? 71 গ্রাম। এবার যদি আমার শরীরে প্রোটিনের অভাব হয়, তাহলে আমার কি হতে পারে? আমার একাধিক প্রবলেম। প্রথমত আমার শরীরে ইমিউনিটি কমে যাবে, কারণ প্রোটিন যত কমবে বডি ইমিউনিটি আস্তে আস্তে কমে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের কমে যাবে। তাহলে আমাদের শরীরে যদি প্রপার নিউট্রিশন না যায়, তাহলে আমরা কি দুর্বল হবো না সবল থাকবো? দুর্বল হবো। আর ঠিক তত তাড়াতাড়ি আমরা আমাদের ইমিউনিটি কমে যাবে, আমরা তত তাড়াতাড়ি কী হবে? রোগের শিকার হব। এবং আজকের দিনে ম্যাক্সিমাম মানুষ তারা কিন্তু আজকে বিভিন্নভাবে তো অসুস্থ। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেক দিন জীবনে আমাদের যতটা প্রোটিন দরকার, ফ্যাট দরকার, ভিটামিন দরকার, মিনারেলস দরকার, এক তো গেল না আমরা খেতে পারবো, আর না আমরা সেটাকে নিতে পারছি। যদি এক্সাম্পল দেওয়া হয়, বলছে যদি আপনাকে আপনার শরীরে এই প্রোটিনের অভাব মেটাতে হয়, তাহলে কি করতে হবে? 6 দিনে 550টা আপেল খেতে হবে, অথবা 1 দিনে 85টা আপেল খেতে হবে। এখানে যারা আছেন বুকে হাত দিয়ে বলুন না, লাস্ট 1 বছরে 85টা আপেল খেয়েছেন কি? তাই না? অথবা তার পরিপূরক হিসাবে যদি আমরা গ্রহণ করি 9.5 গ্লাস গরুর দুধ, কাউ মিল্ক, ওই টোন করা নয়, যেটা আমরা ফাদার ডেয়ারি মাদার ডেয়ারি পাই, টোন করা, টোনিং না, পিওর গরুর দুধ খেতে হবে কত? 9.5 গ্লাস গরুর দুধ। তারপর তো আপনাকে যদি 9.5 গ্লাস গরুর দুধ দিতে, তাহলে কি করতে হবে? প্রথমত আগে নার্সিংহোমে বেড বুকটা করতে হবে,
তার কারণ বডিতে যে নিউট্রিশন দরকার সেটা দেওয়ার জন্য যদি আমি গ্রহণ করি তাহলে আমার বডি সেটাকে গ্রহণ করতে পারবে না। সম্পূর্ণ মানতে পারবে না। তাহলে আমরা এক তো নিতে পারছি না, যে খাদ্যটাকে হজম করতে পারছি না, দ্বিতীয়ত পয়সা দিয়েও খেতে পারবো না, কারণ লাস্ট 1 বছরে 85টা আমি খাই। আচ্ছা লাস্ট 1 বছরে কি 9.5 গ্লাস দুধ খেয়েছে না? সেটাও মনে করতে গেলে একটু কষ্ট হবে, রাইট না? তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে আমরা রেগুলার যদি নিউট্রিশন না নিই তাহলে আমরা সুস্থ হবো না। আর ঠিক সেই জায়গা থেকে বেশি আমাদের কাছে সাপ্লিমেন্ট, যার মধ্যে রয়েছে হেলথ কেয়ারের সবচেয়ে বড় রেঞ্জ এবং ইমিউনিটি বুস্ট আপের যে প্রোডাক্ট হচ্ছে স্পাইরুলিনা, যেটা আপনাদেরকে আমি ভিডিও ক্লিপিং দেখাচ্ছি, যার মধ্যে রয়েছে কি 13 ভিটামিন, 13 রকমের ভিটামিন পাবো, 13 মিনারেলস, 13 রকমের খনিজ পদার্থ পাবো, 13 ভিটামিন, 13 মিনারেল, 3 ন্যাচারাল পিগমেন্ট, 4 ফাইটোনিউট্রিয়েন্ট উদ্ভিদজাত প্রোটিন, 8 ক্যারাটিনয়েড এবং 18 অ্যামাইনো অ্যাসিড, 18 রকমের পাবো কি অ্যামাইনো, দ্যাট ইজ প্রোটিন। তাহলে আমার শরীরে প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস যা যা লাগবে এই সমস্ত খাদ্যের পরিপূরক ভাণ্ডার কাকে বলা হচ্ছে? স্পিরুলিনাকে। এই জন্য বলা হচ্ছে আগামী দিনের অতি উত্তম আহারের পরিপূরক বা বেস্ট ফুড ফর টুমোরো বা সুপার ফুড বলা হচ্ছে কাকে? এই স্পাইরুলিনা। আমরা সাধারণত এই ক্যাপসুলটাকে খাই একটা করে দিনে 2 বার, আর এটা সহজ পাচ্ছ। যেমন আমি 96 গ্লাস গরুর দুধ বা 85টা আপেল যদি খাই তাহলে আমি হজম করতে পারতাম না, কারণ ওটা সহজ পাচ্য নয়, ওর শরীরে পুষ্টির দরকার। কিন্তু যেহেতু স্পিরুলিনা সহজ পাচ্য, আমরা এটা সহজে এটাকে হজমও করতে পারবো। আর দ্বিতীয়ত হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে মানি, কি তাই না? যে কোনো জিনিস খেতে গেলে প্রথমে আমরা ব্যাক করে কোথায় চলে যাই? টাকা। খেয়ে হজম করতে পারবো না তো পরের কথা, দাম কত, তাই না? সে জামা কাপড় কিনতে যাই আর খাবারের দোকানে যাই, আমরা আগে দেখি দাম কত, তাই না? সারাদিনে আমরা দুটো ক্যাপসুলে 7 টাকা 20 পয়সা যদি খরচ করি তাহলে কিন্তু আমরা আমাদের বডির যাবতীয় নিউট্রিশনের ঘাটতিটাকে মিটিয়ে দিতে পারবো, যেটা আমাদের সবার পক্ষে সম্ভব। একটা ডিম সেদ্ধ খেতে গেলে আজকের দিনে প্রায় ওইরকম একটা অর্থ আমাদের খরচা করতে হয়। সেই জায়গায় আমরা দুটো স্পিরুলিনা খেয়ে সহজ পাচ্য খাদ্য হিসাবে গ্রহণ করে আমরা কিন্তু অভাবটা মেটাতে পারবো। এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে ইউনিক। আমাদের কাছে রয়েছে ননি, কোলোস্টাম, অ্যালোভেরা, আমলা, এই প্রত্যেকটা প্রোডাক্টের একটা কমন কাজ কি রয়েছে? এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে, রাইট না? এবং গ্যারান্টি করছি, কারণ এরকম একটা মেজর কোভিড সিচুয়েশনের মধ্যে আজকের ভেস্টিজিয়ানরা সবচাইতে ভালো থাকার পিছনে রহস্য কিন্তু ছিল কি? আমাদের সাপ্লিমেন্ট। কারণ কোভিডের সিচুয়েশনে, কোভিড কালে আমরাও কোথাও কোথাও ভুলে গেছিলাম যে জীবনে অনেক বড় রোজগার করতে হবে, গাড়ি বাড়ি করতে হবে। আমরা প্রথম প্রায়োরিটি দিয়েছিলাম বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। আর সেই প্রশ্নে আমরা ভেস্টিজিয়ানরা এক কাটা ছিলাম যে সাপ্লিমেন্ট যদি আমরা ব্যবহার করি, আমাদের কাছে সাপ্লিমেন্ট আছে, আমাদের ইমিউনিটি এতটাই বেশি থাকবে, প্রবলেম আসলেও তাকে প্রতিহত করবার ক্ষমতা আমরা রাখবো। সেই কারণে আজকের থ্যাংক গড ভেস্টিজ ম্যানেজমেন্টকে যে এরকম সাপ্লিমেন্ট দেওয়ার কারণে আমরা যারা ভেস্টিজিয়ান তারা কিন্তু আমরা ভীষণ ভালো আছি। আমাদের কাছে রয়েছে কার্ডিও কেয়ার, হার্ট, কারণ ভারতবর্ষের 1 নম্বর প্রাণঘাতী রোগ হচ্ছে কি? হার্ট ডিজিজ, তাই না? 2010 সালের গবেষণা অনুসারে ভারতবর্ষে এই দশকে সবচাইতে বেশি লোক যদি মারা যায় তাহলে মারা যাবে কিসে? হার্টের রোগে। এই কিছুদিন আগেই একজনের এখানেই বলাই মোল্লাতে একজনের আমাদের খুব পরিচিতি মৃগাঙ্ক দাস, আমাদের পরিচিত, এই বাঘেরপুরে থাকে, বেশি বয়স হয়ে গেল। হঠাৎ করে একদিন তার দাদা ফোন করে বলছে আমি খবর শুনেছিলাম, কি হয়েছে? বলে মৃগাঙ্ক আর বেঁচে নেই। আমি কেন? হার্টের মারা গেছে। বয়স কত? 50 কাছাকাছি। এই বয়সটা তো মরে যাওয়ার বয়স। এবং আজকের দিনে 18 বছর থেকে 30 বছর থেকে শুরু করে 50 থেকে শুরু করে কম বয়সী লোকেরা আজকের দিনে মারা যাচ্ছে কেন? হার্ট প্রবলেম। ভেস্টিজ ম্যানেজমেন্ট আমাদের হাতে তুলে দিচ্ছে ওয়ান্ডারফুল সিরিজ, যার মধ্যে রয়েছে কি? কোএনজাইম Q10, হার্টের পাম্প করবার অক্সিজেন অ্যাক্টিভিটি কমে যায়, তাই না? অক্সিজেন অ্যাক্টিভিটি কমে যাবে কি করতে? অক্সিজেন দিতে হয় বাইরে থেকে। যদি কোনো ব্যক্তি কোএনজাইম Q10 এর অনেক আলোচনা আছে, আমি জাস্ট আলোচনা করছি। যদি কেউ কোএনজাইম Q10 খায় তাহলে তার হার্টের পাম্প করার শক্তি দ্বিগুণ আকারে বেড়ে যাবে। যত পাম্প করার শক্তি বাড়বে, সিঁড়ি ভাঙতে গেলেও কষ্ট হবে না, কাজ করতে গেলেও কষ্ট হবে না, আর হার্টের সমস্যা থেকে তিনি বেঁচে যাবেন। আর হার্ট যদি ভালো পাম্প করে তাহলে ভালো রেস্ট হয়, ভালো ঘুম হয়। দেখবেন কোএনজাইম Q10 খেলে ভালো ঘুম হয়, আর ভালো ঘুম হলে পরের দিন ভালো উঠবে, তাই তো? ফলে এটা রয়েছে ব্ল্যাক সয়েল। কি বলবো এই পরটার কথা আপনাকে? মিরাকেল প্রোডাক্ট, কারণ এই পরটা নিয়ে আমরা কাজটা শুরু করেছিলাম,
রাইট না? শরীরের খারাপ চর্বিগুলো কারণে, অর্থাৎ যেটাকে বলা হয় কোলেস্টেরল, যার কারণে হার্টের যে রোগটা হয়, অর্থাৎ হার্টের ব্লকেজ, সেখান থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে কোলেস্টেরল কমাতে চান, তাহলে আপনি অবশ্যই ফ্ল্যাক্স অয়েল খান। এর বাইরে এটা আরও অনেকগুলো প্রবলেমে সহায়তা করে। নেক্সট আমাদের কাছে হচ্ছে অ্যালার্জি নাই। আপনার সার্জারি যদি কোনো কারণে হয়, ওপেন হার্ট হোক, বাইপাস হোক, ডাক্তার তখন তাকে রাজা বানিয়ে দেবে। জোরে জোরে হাসবেন না, তাই না? কান্নাকাটি চলবে না, দুঃখের খবরের কাছে না পৌঁছে, তাহলে লাইফে কী করবে? বলে তাকে পুতুল বানিয়ে শোকেসে রেখে দাও। অর্থাৎ আফটার সার্জারি একটা মানুষ অ্যাজ এ শোকেসের পুতুল হয়ে যায়। আমার কাছে এমন একটা প্রোডাক্ট হয়েছে, জানা হচ্ছে অ্যালার্জি9। ডক্টর ফেলিক মুরাদ, যিনি 1956 সালে এর উপর নোবেল পুরস্কার পেয়েছিলেন মেডিসিনের উপরে, তিনি এই আবিষ্কার করেছিলেন এই প্রোডাক্টটা, যার নাম কি অ্যালার্জি9। বয়স্কারা লোকে কি করে? লাফিং ক্লাবে যায়, হা 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 করে হাসার চেষ্টা করে। আসলে কিছু নয়, নাইট্রাস অক্সাইড অর্থাৎ শরীরে প্রচুর পরিমাণে নিয়ে করে হার্টের ক্ষমতাকে বাড়িয়ে দেবে, আপনার হার্টের বয়সকে কমিয়ে দেওয়া যায়। অর্থাৎ আফটার সার্জারি একটা মানুষকে সুস্থভাবে জীবনযাপন করতে সাহায্য করবে। আমাদের কাছে রয়েছে কি অ্যালার্জি9। আপনি বিফোরও দিতে পারেন, বাট আফটার সার্জারি কিন্তু ভীষণ ভালো এটা এফেক্ট করে। এর সাথে রয়েছে কি কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল মানে কি? নারকেলের তেল, তাই তো? এতদিন তো খেয়ে এসছি, মেখে এসছি, এবার খান, তাই না? আমরা কি করেছি? মেখে এসছি, এবার খান। এটা ভীষণ ভালো হার্টের জন্য, এটা ভীষণ ভালো নার্ভের জন্য, তাই না? স্কিনের জন্য বেটার। এবং এটার পাশাপাশি কী করে? সবকটি আমাদের ইমিউনিটিটাকেও বাড়াতে সাহায্য করে। এগুলোর উপরে আরও ডিটেলস জানবেন যখন প্রোডাক্ট নিয়ে আলোচনা হবে। রয়েছে নিম। আয়ুর্বেদিক শাস্ত্রে বলা হয় সর্বরোগাধারী, যে কোনো রোগের উপশম ঘটাতে পারে কে? নিম, তাই তো? এই জন্য বলা হয় নিমকে বলা হয় পৃথিবীর সবচাইতে অর্ধকরী কি ভেষজ। তার মধ্যে রয়েছে স্টিভিয়া, সুগার ফ্রি ট্যাবলেট, ডায়েটিং করবার জন্য, অর্থাৎ বডির ওয়েট মেনটেন করবার জন্য। কারণ আমাদের বডিতে যে ফ্যাট থাকে, ফ্যাটকে বলা হয় মাদার অফ ডিজিজ। আর মাত্র 32 দিন কিসে? কারণ ধরুন টিভি করবেন, রেডিও করবেন, একটা কথা বলছে, আর মাত্র 32 দিন কিসে? দুর্গাপুজো, তাই না? দুর্গাপুজো বাঙালি শ্রেষ্ঠ উৎসব কি? দুর্গাপুজো। আর বাঙালি খেতেও ভালোবাসে। আচ্ছা, দুর্গাপুজোর সময় কি দুর্গা একা আসে? তার সাথে কারা কারা থাকে? গণপতি, কার্তিক, গণেশ, ইঁদুর, বেড়া, তাই তো? ইঁদুর তো আছে, ইঁদুর ছাড়া আসে তো? তাহলে আমরা এগুলো দেখি তো। বলছে যেমন মা দুর্গার সাথে আর অন্যান্য দেবদেবীও সাথে আসে, তেমনি আমাদের শরীরে যখন ফ্যাট ডিপোজিট হয়, অর্থাৎ শরীরে যখন চর্বি বাড়তে থাকে, ফ্যাটকে বলা হয় মাদার অফ ডিজিজ। ফ্যাট ইজ দ্য মাদার অফ, অর্থাৎ রোগের মা। অর্থাৎ শরীরে যত বেশি চর্বি জমবে, তত জয়েন্ট প্রবলেম, আর্থারাইটিস, হার্ট ব্লকেজ, নার্ভের সমস্যা, মেন্টাল ডিসব্যালেন্স, অর্থাৎ না যাবতীয় সমস্যার কারণ হচ্ছে কি চর্বি, রাইট? আমরা যদি আমাদের ডায়েটটাকে মেনটেন করতে পারি, অর্থাৎ এই খাদ্যগুলো খাই, তাহলে শরীরে অতিরিক্ত চর্বি জমবে না এবং আমরা সুস্থ থাকবো। এইভাবে আমাদের কাছে প্রচুর প্রোডাক্ট রয়েছে। জয়েন্টের উপর রয়েছে আমাদের কাছে আয়ুশান্তি রয়েছে, ওয়াটার পিউরিফায়ার রয়েছে, এয়ার পিউরিফায়ার রয়েছে রাইস ব্র্যান অয়েল। আমাদের কাছে রয়েছে দ্য হট প্রোডাক্ট রাইস ব্র্যান অয়েল। এবং চ্যালেঞ্জ করছি, মার্কেটের কোনো তেলের সাথে আমার কম্পারিজন হবে না। আবার এটাও চ্যালেঞ্জ করছি, যারা এই তেলটা যখন নেন, আপনারা কত টাকায় কেনেন 2 লিটার? 450 টাকা। না, অ্যাকচুয়ালি ওটা দাম তাই। যদি আপনি একটি সিস্টেম ফলো করে প্রোডাক্টটাকে পারচেস করেন, তাহলে এর দাম 50% কমে যাবে। আপনি যদি কনসিস্টেন্সি করেন 4 মাস যে আমরা ধারাবাহিক অফার নিয়ে কাজ করি, তাহলে এই প্রোডাক্টের দাম ক্যালকুলেশন করে আমি আপনাদেরকে যখন ট্রেনিং হবে দেখিয়ে দেবো, 50% কমে যাবে। অর্থাৎ আর আপনি এটা 450 টাকাটা প্রায় কাছাকাছি 225 থেকে 30 টাকা পাবেন। তাহলে লিটার প্রতি তেলের দাম কত আসলো? 112 টাকা। বাজারে সাধারণ মানের তেলের দাম যেখানে 160 টাকা, 70 টাকা, 80 টাকা মিনিমাম দাম, সেখানে আপনার রাইস ব্র্যানের দাম কত? 120 টাকা থেকে 30 টাকা। তাহলে কেন বাজার দেখি ভালো? কিন্তু আমরা কি দেখি 450 টাকা, ওই বাপ লাভ দিয়ে উঠলাম, তাই না? কিন্তু যখন আপনি দেখবেন সেখানে কোম্পানি আপনাকে 10% ফি দেয়, কনসিস্টেন্সিতে 21% টার্ন করে, আপনি সেখান থেকে মিনিমাম 5% কমিশন পান। এই সম্পর্কে যখন আপনি দেখবেন ক্যালকুলেশন করে, তাহলে প্রোডাক্টের দাম দেখবেন অনেকটাই কমে গেছে। এবং এই রাইস ব্র্যান অয়েলের বিশেষত্ব কি? রাইস ব্র্যান অয়েল খেলে গ্যারান্টি করছি 70% গ্যাস অ্যাসিডিটি বাড়ি থেকে দাও। এটা আমার ওপেন চ্যালেঞ্জ রইল। যদি আপনি আমার রাইস ব্র্যান অয়েল 3 মাস কন্টিনিউ করার পরে এই প্রবলেম থেকে আপনি মুক্তি না পান, আপনি যা বলবেন আমি তাই করতে পারবো। কি আমি রাইট হলো?
Right? যার জন্য এতটাই ডিমান্ড বলে কোম্পানি আমাদেরকে যত খুশি তত দেয় না, রাইট? আমাদের একটা লিমিটেড এটাকে নিতে হয়। ওরাল কেয়ারের পার্ট রয়েছে, পার্সোনাল কেয়ার রয়েছে, হোম এন্ড হাইজেনিক রয়েছে, হাই বেস্ট এগ্রিকালচারাল। যেহেতু আমরা এগ্রিকালচার অঞ্চলে রয়েছি, একদম মাটি তৈরি করা, চাপান না, চাপান তো পরে, চা পান কখন হয়? ঘুম থেকে ওঠার পরে। চা পান কখন হয়? ঘুম থেকে ওঠার। আমাদের ঘুমিয়ে অবস্থায় আছে তখন থেকে পড়ে। আই মিন টু সে, মাটি তৈরি করা থেকে শুরু করে ফসলকে তোলা পর্যন্ত প্রতি স্টেপে আমাদের কাছে যে প্রোডাক্টগুলো লাগে, লাইক ফার্টিলাইজার, লাইক আমাদের ফাঙ্গিসাইড, লাইক হরমোন, লাইক ব্যাকটেরিয়া, এই সমস্ত যে প্রোডাক্টগুলো আমাদেরকে ব্যবহার করতে হয়, আমাদের কাছে সেই সমস্ত প্রোডাক্ট আছে। যদি উন্নত ফসল, রোজগার বাড়াতে চাই, খরচ কমাতে চাই, তাহলে আমরা এগ্রিটি ইউজ করি। আমি আবারও বলছি, উন্নত ফসল, রোজগার বাড়াতে এবং খরচ কমাতে। খরচ কেউ বাড়াতে চায়, তাই কি? চায় না। আমাদের বেস্টিং প্রোডাক্ট আপনার খরচ বাড়ায় না, খরচ কমায়। আগে 30 কিলো সারে চাষ করতেন, এখন 20 কিলোতে সেই চাষ করেন। তাহলে 10 কিলো সার মানে ইউরিয়া বাদ দিলে বাকি সার বাজারে গেলে মিনিমাম 25 টাকা নিচে কোনো সারই নেই। তাহলে 10 কেজি সার মানে আপনার 250 টাকা বাঁচলো। আর 20 কিলো সারে যদি এগ্রিড একটু মেশান, তাহলে খরচ হবে কত? 100 টাকা। 250 টাকা বাঁচালেন, 100 টাকা খরচা করলেন, 150 টাকা বেঁচে গেল, আবার ফসলও বাঁচল, জমিও ভালো। তাহলে খরচ কমিয়ে উন্নত ফসল এবং আয় বৃদ্ধি করতে চাইলে তাহলে বলবো অবশ্যই আপনারা কি করুন। আমরা চেষ্টা করছি আগামী মাসে, অর্থাৎ অক্টোবর মাসের শেষের দিকে, কারণ প্রথম দিকে পুজো আছে না, শেষের দিকে আমরা এইখানে এই রুমটাতে আমরা আমাদের যে এক্সপার্ট রয়েছেন এগ্রিকালচার ট্রেনার মিস্টার বাসুদেব ঘোষ, তাকে দিয়ে একটা এগ্রিকালচারাল ট্রেনিং করাতে। এবং আমি চাইবো আমার সমস্ত ডিস্ট্রিবিউটররা সেখানে থেকে এগ্রিকালচারের উপরে বিশেষ নলেজ নিয়ে, রাইট? অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, একদম অন্তিম জায়গায় চলে এসেছি, দ্যাট ইজ হচ্ছে ইনকাম প্ল্যান, মার্কেটিং প্ল্যান কি আছে আমার কাছে। ভেস্টিজ আমাদের কাছে দিয়েছে কি? আত্মনির্ভর মার্কেটিং প্ল্যান, রাইট? আত্মনির্ভর মার্কেটিং প্ল্যান কেন? দুটো অর্থে। এক, এই মার্কেটিং প্ল্যানটা একবার দেখবার পর এতটাই ট্রান্সপারেন্ট, দ্বিতীয়বার দেখানোর জন্য আমাকে আর সেকেন্ড ব্যক্তির প্রয়োজন হবে। সেকেন্ড, যত তাড়াতাড়ি আপনি কলম ধরতে পারবেন, তত তাড়াতাড়ি বিজনেস আপনার গ্রোথ হবে এবং আপনি তত তাড়াতাড়ি আপনার চেক ভলিউম বা রোজগারটাকে বাড়াতে পারবেন, যেটা আপনাকে স্বনির্ভর করবে, তাই না? যদি আমাকে পেন ধরতে গিয়ে 6 মাস লেগে যায়, তাহলে আমার কাজ করতেও তো 6 মাস লাগবে, তাহলে আমার রোজগারটাও আসতে আরও সময় লাগবে। আর যদি আমি প্রথম দিনই পেন ধরতে পারি, তাহলে আমি তাড়াতাড়ি কাজটা করতে পারবো, আমার বিজনেস বাড়বে এবং আমার রোজগারটা বাড়বে। সেই কারণে এই প্ল্যানের নাম দেওয়া আছে কি? আত্মনির্ভর মার্কেটিং প্ল্যান। যারা প্রথমবার এসেছেন একবার দেখে নিন, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বলবেন। এতটাই স্বচ্ছ, কাঁচের মতো পরিষ্কার আমার এই মার্কেটিং প্ল্যান। কি প্ল্যান রয়েছে? মার্কেটিং প্ল্যানের 4 প্ল্যানের অ্যাডভান্টেজ কি রয়েছে? এখানে অ্যাকুমুলেটিভ প্ল্যান, অর্থাৎ প্রত্যেক মাসে বিজনেস যোগ হয়, অনলি প্রমোশন, নো ডিমোশন, নেভার রিচেস জিরো। এখানে ব্যবসা কখনো জিরো হয় না। আপনার নো রিকোয়ালিফিকেশন, কোনো একটা অ্যাচিভমেন্টে পৌঁছে গেলে সেই বেনিফিট আপনি লাইফ টাইম পাবেন, সেই অ্যাচিভমেন্টে থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। ব্যবসা কম হলেও পাবেন, ব্যবসা বেশি হলেও পাবেন। নেক্সট পাবেন ডাইরেক্ট বোনাস কম্প্রেস ডাউন। যত নিচে আপনি কাজ করবেন তত রোজগার আপনার বাড়তে থাকবে, অর্থাৎ নিচে নিচে কাজ করলে আরও বেশি রোজগার আমরা করতে পারবো। এই জন্যে বেস্টের কোনো অ্যাপ্লাই বা সিনিয়র জিজ্ঞেস করে না আপনার ইমিডিয়েট কেন রোজগার আছে, তাই না? কথায় আছে না, একটা ইংরেজিতে কথা আছে, হোয়ার দেয়ার ইজ বি দেয়ার ইজ হানি। যে ফুলে মৌমাছি মধু থাকে সেই ফুলে মৌমাছি যায়, তাই না? সিম্পল। এখানে যেহেতু রোজগার তিনি পান, সে কারণ কখনো জিজ্ঞেস করেন আচ্ছা তোমার অ্যাপ্লাই কি? আচ্ছা তোমার অ্যাপ্লাই তো আমি কেন তোমার সাথে কাজ করবো? কখনো এরকম কথা আপনার সাথে হয়েছে? দুদিনের পরিচয় হলেও তাহলে কখনো এটা হয়নি। এবং বলা হচ্ছে উল্টো দিক থেকে, তোমার সহযোগিতা রাখলে তুমি আমাদের দেবো। তার কারণ এখানে আমরা যত বেশি লোকের সাথে কাজ করবো তত বেশি রোজগার আমরা করতে পারবো, রাইট? নেক্সট এখানে কি রয়েছে? লিডারশিপ বোনাস রয়েছে, নো রিনিউয়াল, ইঞ্জিনিয়ার মেক হইতে, অর্থাৎ ক্যাম্পে যারা তৈরি করেছে তারা ডিকেড অফ এক্সপিরিয়েন্স নিয়ে, অভিজ্ঞতা তাদের কাছে রয়েছে 36 বছরের। কারণ আমাদের কোম্পানির ম্যানেজমেন্টের অভিজ্ঞতা 36 বছরের। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি হিস্ট্রিতে ভারতবর্ষে এত বড় মানে এক্সপিরিয়েন্স তাদের কাছে। কোম্পানি যে 10টা ইনকাম দেয়, তার প্রথমটা হচ্ছে সেভিংস অফ কনজাম্পশন 10 to 20%, 5 to 8% তার পারফরম্যান্স বোনাস, ডাইরেক্ট বোনাস 4%, বিজনেস বিল্ডিং বোনাস দিচ্ছে 14%, 2% টিম বিল্ডিং বোনাস, লিডারশিপ বোনাস 17% হয়ে গেছে এখন, আর 3% টাওয়ার ফান্ড, 5% কার ফান্ড, হাউস ফান্ড 3% এবং এলিট ক্লাব বোনাস আমাদের কাছে রয়েছে 2%। এক করে এবার বুঝি
প্রথম হচ্ছে সেভিংস অন কনজাম্পশন। কি ব্যাপারটা? দেখুন আমরা এতদিন বাজার থেকে যে প্রোডাক্টটা যে দামে কিনতাম সেটাকে বলতে এমআরপি। এর জন্য গায়ে একটা দাম লেখা থাকে না, কি বলতে থাকে? এমআরপি, অর্থাৎ সর্বোচ্চ নির্ধারিত মূল্য ট্যাক্স সমেত ধরে নেওয়া যাক গায়ে লেখা আছে কত? 120 টাকা। কিন্তু আমরা যারা ভেস্টেড ডিস্ট্রিবিউটার, আর ভেস্টেড ডিস্ট্রিবিউটার হতে গেলে আপনাকে কিন্তু সেখানে কিন্তু বড় পুঁজি লাগিয়ে এই বিজনেসে জয়েন করতে হয় না। কি করতে হয়? আপনার ব্যাংক, প্যান, আধার এবং সাথে ভেস্টেজের একটা ফর্ম রয়েছে যেটাকে বলা হয় ডিএএফ, ডিস্ট্রিবিউটার অ্যাপ্লিকেশন ফর্ম। অফলাইন বা অনলাইনে সেটাকে ফিল আপ করে আপনি যখনই এন্ট্রি করছেন তখন আপনার আইডি এবং পাসওয়ার্ড চলে আসছে, আপনি একজন ডিস্ট্রিবিউটার হয়ে যাচ্ছেন। আর যখনই আপনি ডিস্ট্রিবিউটার হয়ে যাচ্ছেন তখনই আপনি পাচ্ছেন ডিসকাউন্ট। বাট আমরা ম্যাক্সিমাম সময় মার্কেটে কি দেখেছি? ডিস্ট্রিবিউটার মানেই শুনলেই বলবো টাকা কি, কারো 5,000, কারো 10,000, কারো 20,000, কারো 50,000, কারো লাখ টাকা বলে। আগে টাকা আমি ফেলো করি, আমরা কি বলি? তেল পাবো, কেন? কারণ তুমি রোজগার করবে, তেল মাখবে, করি ফেলবার কি আছে? আমাদের কোম্পানি বলছে জাস্ট ডকুমেন্টস সাবমিট করুন, অনলাইন বা অফলাইনে ফর্ম ফিল আপ করে আপনি এখানে সাইন আপ করুন। আগামী দিন আমাদের কোম্পানিতে অফলাইন বলে কিছু থাকবে না, এখনই 100% জয়েনিং আমাদের অনলাইনে, রাইট? তাহলে শুধুমাত্র নাম এন্ট্রি করা মাত্রই আমরা এখান থেকে নিয়েছি কি 20% ডিসকাউন্ট। অর্থাৎ 120 টাকায় যে জিনিসটা আমরা কিনতাম সেটা আমরা পাচ্ছি কত টাকায়? 100 টাকায়। তাহলে 20 টাকা আমাদের বেঁচে গেল। যদি আমার বাড়িতে 1200 টাকা লাগতো তাহলে আমি 1000 টাকায় পাবো, তাহলে 200 টাকা বেঁচে গেল। ভেবে নিন আপনার বাড়িতে যদি 2000 টাকার প্রোডাক্ট লাগতো তাহলে আপনি 20% ডিসকাউন্টে পেলেন 400 টাকা কম রাখলো। তাহলে 1 বছর অঙ্ক করলে তাহলে কত হবে? 400 × 12, তাহলে 12 × 48, তাহলে 5000 টাকা আমরা বাড়িতে ব্যবহার করে বাঁচিয়ে করি, কি তাই না? তাহলে আমরা কি করলাম? যে দামে বাজারে কিনতাম সে দামে আমরা আর কিনবো না, আমরা কিসে কিনবো? 20% শতকরা কমে। তাহলে আমাদের সেই প্রোডাক্টটা কত কিনতে লাগছে? 100 টাকা। তাহলে 20 টাকা কি হলো? বেঁচে গেল। যদি কাউকে আমরা বিক্রি করি তাহলে আমরা 20 টাকা লাভও করতে পারি। চয়েস ইজ ইয়োর্স। আমরা সবসময় বলি বিক্রিকে প্রাধান্য দেবেন না, আর কারণ আপনি এসেছেন নেটওয়ার্ক করতে, সেলসম্যান হতে, আপনি ব্যবসা করতে এসেছেন। তাহলে কি করবো? বাড়ির পরটা দোকান থেকে না কিনে এখান থেকে কিনবো। আমি নেটওয়ার্কের উপর ধ্যান দেবো। কেন? কারণ আমরা জানি আমাদের কাছে টাটা বিরলা আম্বানির মতো কোটি কোটি টাকা নেই। তাহলে আমাদের কাছে কি আছে? অল্প সময়। সেই সময়টা যদি আমরা কি করতে পারি? একটা বড় যদি নেটওয়ার্ক তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা ওদের মতো করে কোটি কোটি টাকা রোজগার করতেও পারি। তাহলে অপশান আমাদের কাছে যখন কোটি টাকা নেই, তাহলে অপশান আমাদের কাছে কি রয়েছে? অল্প যে বেঁচে থাকার সময়, সেটাকে নিয়ে আমরা কি করবো? আমাদের পরিস্থিতিগুলোর কাছে পরিস্থিতি বলতে কারো বোঝায়? রিলেটিভ, নেবার, অ্যাসোসিয়েট, মানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী। খতরনাক হচ্ছে আত্মীয় স্বজন, ঠিক না? একবার শুধু পৌঁছে গিয়ে দেখুন আত্মীয়র কাছে আমি ভেস্টিজটা করছি, তোমাকে আবার কে মাথায় এই সমস্ত ঢুকাবে, তাই না? এবং আপনার আত্মীয় স্বজনরা খুব তাড়াতাড়ি পরস্পরিকাতর হয়ে পড়বে এবং চেষ্টা করবে আপনি যাতে ভেস্টিজটা না করতে। কারণ আত্মীয় স্বজন তাড়াতাড়ি পরস্পরিকার, সবাই খারাপ আমি কথা বলছি না, বাট ম্যাক্সিমাম। নেওয়া, প্রতিবেশী একটু বেটার, তবু প্রতিবেশী হাজারো ঝগড়া হলো তবু ঘরে যদি কোনো প্রবলেম হয় এখন কি দিয়েছে দেখে, আচ্ছা ঠিক আছে তখন যা হয়েছে, তাই না? একটু বেটার। আর বন্ধু বান্ধব তো আরো কত, তাই না? বলে মিটিং কটায়? না আমার মিটিং 3টে, 2:45 গিয়ে দেখবি আমি হাজির, তাই না? মিটিং শেষ নেই, জিজ্ঞেস করুন কী হলো, আসি না? বলে আমি আজকে যাবো তো বলিনি, তাই? এগুলো হচ্ছে বন্ধু বান্ধবদের ব্যাপার। মানে বন্ধু বান্ধবরা হেও করে উড়িয়ে দেবে আপনাকে। তাহলে প্রশ্ন হচ্ছে কার কাছে যাবো? এই লোকগুলোর কাছে যেতে হবে, বারবার যেতে হবে। নেটওয়ার্ক মার্কেটিংয়ে লোকেরা একটু নাছড়বান্ধা। নাছড়বান্ধা বোঝেন? নাছড়বান্ধা জানেন? মানে যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ ছাড়বো না। ছোট্ট একটা গল্প বলে দিই তাহলে বুঝতে হবে নেটওয়ার্ক মার্কেটিং আসতে কী করতে হবে। তাহলে আত্মীয়রা না করবে, বন্ধু বান্ধব উড়িয়ে দেবে, প্রতিবেশীরা মাঝে মধ্যে উঁকি মারবে, তাহলে আমি তাকে নিয়ে চলবো। আবার নেটওয়ার্ক বলছে আপনাকে নেটওয়ার্ক করতে গেলে 3টে সার্কেল করতে হবে, কারণ এটাই হচ্ছে ওয়ান সার্কেল, রিলেটিভ, নেবার, অ্যাসোসিয়েট, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী। তো যারা এরকম করবেন আবার বলছে তাদেরকে নিয়ে কাজ করবে, কি মহা মুশকিলে পড়া যায়, রাইট না? বলছে এগুলো কোনো ম্যাটার না, ম্যাটার কি? আমাকে নাছড়বান্ধা হতে হবে। যদি নাছড়বান্ধা হতে পারো তাহলে এই লোকগুলো আজ না হলে কাল মানতে বাধ্য হবে, কারণ কেউ না কেউ আপনার জন্য ওয়েট করছে। সামওয়ান ওয়েটিং ফর ইউ, সামওয়ান ওয়েটিং ফর মি। কিরকম ব্যাপারটা নাছড়বান্ধা? বলছে এক ভদ্রলোক, তার হাতি ছিল, হাতি নিয়ে এসে রোজ স্নান করাতে নিয়ে যেত মাহু। আর একটা ছেলে, সে রাস্তায় দেখা হলে বলতো তোমার হাতিটা দেবে,
এবার মাহমুদ প্রথম দিনকে যখন হাতি বলেছে, মাহমুদ বলেছে না 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 তুই যা, তোকে দেবো না। দ্বিতীয় দিন আবার সানকোনা দিয়ে নিয়ে গেছে, সেটা আবার ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, বলছে হাতিটা দেবে, রাইট? সে বলছে না হবে না, এই যা, কিছু পয়সা নেই, বাড়ি চলে যা। এরকম তৃতীয় দিন একই রকম, হাতি দেবে, বলো না। এই করতে 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 সেটাকে দিনের পর দিন এমন মানে এরপরে গেছে কি, ও স্নান করতে যায়, ও দাঁড়িয়ে থাকে, হাতি দেবে হাতি দেবে। লাস্টে লোকটা বলছে মুশকিলে পড়া গেল, লাস্টে বিরক্ত হয়ে বলছে ভাই তুই হাতি টানলে আমাকে ছাড়। দ্যাট ইজ কল্ড দ্য ন্যাচারাল ওয়ান্ডার। আমি একজন ভদ্রলোকে 4 বছর ফলো আপ করেছিলাম এক জয়েনিং করাতে, আর যখনই তাকে জয়েনিং করেছি, আজকের যে বসে যে আমার বড় টিমটা রয়েছে, টিমটা সেই ছাড়ি ন্যাচারাল ওয়ান্ডার। না কেন পয়সা দরকার নেই, না কেন বাড়ি দরকার নেই, না কেন সম্মান দরকার নেই, না কেন ফেম দরকার নেই, তোর কী দরকার, স্বপ্ন হয়ে গেছে তারা, না কেন? তাহলে বিষয়টা তার কাছে ক্লিয়ার দেখতে পাচ্ছি। নাচর বান্ধা হতে হবে, না করলে না নয়, না করলে জানবে ওর বুঝবে কি, এখন না বলছে পরে হ্যাঁ বলছে। বুঝতে পারছি কি বললাম, আমরা না বলতে না বুঝি, রাইট? রয়েছে কি 20%। নেক্সট আমাদের অ্যাকুমুলেটিভ পারফরম্যান্স বোনাস, যেখানে দেওয়া হয় কি 5 to 11% কমিশন। কোম্পানি আমাদের 5 থেকে 11% পর্যন্ত কমিশন দেয়, রাইট? কি হয়, শুরুতে দেবে 5, তারপরে 8, তারপরে দেবে 10, তারপরে দেবে 11। যখন আপনি বিজনেসটা শুরু করলাম, ছোট একটা ব্যবসা করলাম, আমাকে ধরুন 5% দিবে। যখন আমরা কিছু মানুষকে নিয়ে বিজনেসটা স্টার্ট করবো, ব্যবসাটা বাড়বে, যখন ব্যবসাটা বাড়তে আমাদের কত আছে, প্রথমে 1 থেকে 599 পয়েন্ট হলে 5% দেবে। যখন পয়েন্টটা 600 থেকে 1200 2399 চলে যাবে, তখন দেবে কত, 8%। যখন সেটা 2400 থেকে 5800 হয়ে যাবে, তখন দেবে 10%। যখন 5500 হয়ে যাবে, দেবে কত, 11%। কীভাবে বাড়াবো? একা পারবো না, আমি একা 1000, 2000, 3000। তাহলে আমি যদি আমার সাথে কিছু লোককে নিয়ে নিই, আমি শুরু করেছিলাম, আমি 3 জনকে নিয়ে নিয়েছি, আমি 1000 এর 3 জন 1000, তাহলে কত হলো, 4000, তাই না? পরের মাসে ধরুন এরা আর নতুন করে লোক জয়েন করা নেই, আবার এই 1000 করে বাড়ি প্রোভাইড করবো, তাহলে আবার 4000। আর আমাদের সিস্টেম কি বলেছি, যোগ হয় 4 আর 4 কত হবে, 8000। তো অটোমেটিক্যালি আমরা লেভেল চেঞ্জ করে যাবো, আর যত লেভেল চেঞ্জ করতে থাকবো, তত বেশি আমাদের ইনকাম বাড়তে থাকবে। আর এই করতে 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 যখন 5500 পিভি অথবা টাকার অঙ্কে 1,65,000 টাকা, কারণ 1 পিভি মানে কত টাকা, 30 টাকা আমরা করে ফেলবো, তখন কোম্পানি বলছে আপনি একজন ব্রোঞ্জ ডিরেক্টর। আর একজন ব্রোঞ্জ ডিরেক্টর হতে ম্যাক্সিমাম সময় লাগে কত, 3 থেকে 4 মাস। প্রথম মাসে হয়ে গেল 5, তারপর মাসে কত 8, তারপর মাসে 10, দেন আপনার 4 মাস আমরা ব্রোঞ্জ ডিরেক্টর। আর যখন আপনি ব্রোঞ্জ ডিরেক্টর হয়ে যান, মোটামুটি আপনার কাছে রোজগার আসছে, সেটাতে ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে। অর্থাৎ আমার কাছে যখন 15-20 হাজার রোজগার একটা জায়গা তৈরি হয়, যে 15-20 হাজার টাকা রোজগার দিয়ে কিন্তু আমরা আমাদের পরিবার চালাতে পারবো না, কিন্তু ফ্যামিলি সাপোর্টটা হবে, রাইট? নেক্সট আমরা যখন এর পরে রোজগারটা আসবো, দ্যাট ইজ কি না, আমাদের কাছে রয়েছে টিম ব্রোঞ্জ ডিরেক্টর বোনাস। অর্থাৎ আমরা যখন ডিরেক্টর হয়ে গেলাম, তখন আমরা পেলাম কি, কোম্পানির টার্নওভারে 6% পাবো ব্রোঞ্জ ডিরেক্টর বোনাস। কখন পাবো? যখন টিমটাকে নিয়ে যোগ করে আমি 1,65,000 টাকা বা 5,500 পিভি করে দেবো, রাইট? তখন আমি পাবো কি, ব্রোঞ্জ ডিরেক্টর বোনাস। এটা দেয় কত, 6%। প্রত্যেকে দেয় কোম্পানির টার্নওভার। কোম্পানি ইন্ডিয়া এবং আরও যে 7 দেশে ব্যবসা করছে, মোটামুটি আজকে গড়ে প্রায় 230 কোটি টাকার মান্থলি যে টার্নওভার হয়, সেই টার্নওভারে 6% কোম্পানি সেই ডাইরেক্টরদেরকে ডিস্ট্রিবিউট করে অ্যাজ এ ডাইরেক্টর বোনাস, রাইট? সে কারণে আমাদের বড় রোজগার এখান থেকে শুরু হয়। নেক্সট টিম বিল্ডিং বোনাস, এরা দুজন ব্যক্তি পায়, ব্রোঞ্জও পায়, সিলভারও পায়। ব্রোঞ্জকে কী করতে হবে, মাসে 2000 পিভি মেলাতে যেটা হয় সেটাই করতে হবে 2600, আর সিলভার ডিরেক্টর যারা সাইডে 800 করে, তাদের মধ্যে 2100। অর্থাৎ সিলভার কখন, যখন আমার নিচে একজন ডিরেক্টর, তখন আমি সিলভার ডিরেক্টর, তখন আমি ইনকাম পাবো। নেক্সট কোম্পানি আমাদেরকে দেয় কি, বিজনেস বিল্ডিং বোনাস 14%। কখন দেবে? বলছে আপনি যেভাবে টিমটা করতে করতে 1,65,000 পৌঁছেছিলেন, ধরে নেওয়া যাক এই লোকগুলোকে নিয়ে যোগ করে আমি 1,65,000 পৌঁছ, তেমনি একটা সময় আপনিও তো আপনার টিমটাকে নিয়ে হবেন। যখন আপনি আপনার টিমটাকে নিয়ে ব্রোঞ্জ হবেন, তখন আমি হয়ে যাবো কি, সিলভার ডিরেক্টর। অর্থাৎ আমি ওনাকে ব্রোঞ্জ বানালাম, সেই জন্য কোম্পানি আপনাকে দেবে কি 14%। ভাবুন ভালো করে, যখন আমি নিজে হয়েছিলাম পেয়েছিলাম কত, 4%। কিন্তু আমি যখন নিচের লোকটাকে বানিয়ে দিচ্ছি, তখন আমি হচ্ছে কত পাচ্ছি, 14%। তাহলে নিজে করলে 4, আর নিচের লোকে করিয়ে দিতে পারলে কত হবে, 14। তাহলে কেন বসে থাকবে, কেন ভেস্টেডিটাররা বসে থাকবে? কারণ করলে 4, করিয়ে দিতে পারলে 14, তাহলে করিয়ে তো দিই না। সেই জন্য রেগুলার আমরা এখানে ওখানে প্রোগ্রাম করে বেড়াচ্ছি, যত বেশি লোককে করিয়ে দিতে পারবো, তত বেশি আমাদের ইনকাম বাড়তে থাকবে। নেক্সট কোম্পানি দেয় আমাদেরকে কি, লিডারশিপ বোনাস। বেস্টের সবচেয়ে বড় রোজগার হচ্ছে কি, লিডারশিপ। অর্থাৎ আপনি যাকে আনবেন এই বিজনেসে,
তাকে আপনাকে পয়সা পাইয়ে দিতে হবে। যখন আপনার নিচে এইভাবে ব্রোঞ্জ করে হতে থাকবে তো আপনার বিজনেস ভলিউমটা বাড়বে। যেটা 2000 ছিল ওটাই করতে কত 5625। তাহলে কি হবে, আপনি সেই নিচের মানুষের উপর থেকে পাবেন কি লিডারশিপ বোনাস। এবং লিডারশিপ বোনাস সবচেয়ে বড় কেন, যদি কারো 1 লক্ষ টাকার চেক হয় তাহলে 6000 টাকার চেক শুধু সে পায় কি লিডারশিপ বোনাস। এই জন্য আমাদের টার্গেট থাকে কি, প্রথমে ওকে ব্রোঞ্জ বানাবো সোমনাথকে, তারপর সোমনাথের বিজনেসটাকে বাড়িয়ে তারপর থেকে আমি নেবো কি এলওবি। যে এলওবি যখন আসবে, একটা সিঙ্গেল এলওবি মানে 15 থেকে 20,000 টাকা। তাহলে আমি যদি এরকম একটা জায়গায় দুটো জায়গায় তিনটে জায়গায় 4টে মানুষকে লিডারশিপে আনতে পারি, তাহলে সর্বসাকুল্যে আমার যে অঙ্কটা আমি একজনকে ব্রোঞ্জ বানিয়েছি, আমি সিলভার হয়েছি, আমার রোজগারটা 20 থেকে 25,000 টাকা হয়েছে। আমি যখন দ্বিতীয় ব্যক্তি করবো তার অঙ্কটা তখন 40-50 যাবে। আমি যখন তৃতীয় করবো তখন 70 থেকে 80,000 টাকা যাবে। আমি যখন 4 জনকে করে ফেলবো তো অটোমেটিক্যালি আমার কাছে 1 লক্ষ টাকা আসবে, যেটা আমাদের কাঙ্ক্ষিত রোজগার। তাহলে উদ্দেশ্যটা কি থাকবে, 4 জন ব্যক্তিকে জয়েন করে দেওয়া নয়, নিজের রোজগার নয়, কত তাড়াতাড়ি এই 4 জন ব্যক্তিকে পয়সা আমি পাইয়ে দিতে পারছি, ক্লিয়ার করতে পারছি। তাহলে আমরা কি করবো, আস্তে আস্তে আমরা 1 লক্ষ টাকা রোজগারের চিন্তা ভাবনায় পৌঁছে দিতে পারবো। নেক্সট আমরা কি পাচ্ছি এখান থেকে, ফরেন টিম। আমাদের একটা স্বপ্ন যে কোথায় যাবো, বিদেশ যাবো, তাই না? কি করতে হবে, সিম্পল কাজ, 2টো ব্যক্তিকে ব্রোঞ্জ বানিয়েছি। সোমনাথকে বানিয়েছি, তোমার কি নাম ভাই? অনুপম। আমি অনুপমকে ব্যবসায় নিয়েছিলাম, সোমনাথকে নিয়েছিলাম। আমি দুজনকে যখন ডেটটা বানিয়ে দেবো, কোম্পানি তখন আমাকে কি দেবে, ফরেন টিম যাওয়ার পয়সা। দীঘা পুরী দার্জিলিং যেতে পারিনি, তাই না? বিদেশ যাত্রা করতে পারবো এখান থেকে। আমরা প্রচুর মানুষ এখান থেকে গেছি এবং প্রচুর মানুষ ওয়েস্টিজ থেকে যায়, তখন আপনি ভোট পেয়ে যায়। নেক্সট কোম্পানি দেয় কি, কার ফান্ড, গাড়ির জন্য পয়সা। কি করতে হবে, আগে কতজন ছিল, 2 জন, তাই তো? যখন লিডারশিপ বোনাস পেয়েছিলাম একজনকে ডেটা বানাতে হয়েছিল। যখন আমরা বিদেশ গেলাম তখন কজনকে বানাতে হয়েছে, 2 জনকে। আর যখন আমরা গাড়ির ফান্ড চাইবো, কোম্পানি কি বলছে, তুমি 3য় ব্যক্তিকে করো, অর্থাৎ 3 জন ব্যক্তিকে তুমি যখন তোমার তলায় ডাইরেক্টর বানিয়ে দেবে, কোম্পানি তখন তোমাকে দেবে কি গাড়ির জন্য পয়সা, কার ফান্ড অ্যান্ড লাইফ টাইম। আপনি 3 জনকে খালি করিয়ে ফেলুন, গাড়ি ফান্ড চালু। তারপরে যদি কোনো একজন ব্যক্তি মনে হয় মতিভ্রম হয়েছে, লোভে পড়ে অন্য জায়গায় চলে গেছে, আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নেই, কারণ আপনার 2টো টিম থাকলেও তার উপরে আপনি কার ফান্ড পেতে থাকবেন। অর্থাৎ একবার চালু তো লাইফ টাইম চালু, রাইট? তারা সমস্যা থাকবে না। গাড়ির পরে একাধিক গাড়ি চিন্তা করবো, আজকে আপনারা খেয়াল করে দেখছেন যে লোকে একবার গাড়ি নিয়েছিল, সেটা চেঞ্জ করে আবার সেকেন্ড গাড়ি নিচ্ছে। তো এখান থেকে আমরা কার ফান্ড। নেক্সট আমরা আসছি লাস্ট পার্ট অফ দ্য লিস্ট, আমাদের কি রয়েছে, হাউস ফান্ড, তাই তো? আমরা যদি 6 জন মানুষকে, কজন ছিল, 3 জন, এখন কজন হলো, 6 জন। 6 জন মানুষকে যে কাজটা 3 জনের সাথে করেছিলাম, ওই কাজটা আরো 3 জনের সাথে আমাদেরকে করতে হবে। অর্থাৎ বারবার একটা কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যাদেরকে আনবেন, যাদেরকে হাত ধরে আনবেন, তাদেরকে পয়সা পাইতে হবে আপনার প্রথম এবং শেষ লক্ষ্য। আর যত বেশি নিচে লোককে আপনি রোজগার পাইয়ে দেবেন, আপনার অ্যাচিভমেন্ট, আপনার রোজগার করতে পারছি। তাহলে আমরা আমাদের কি চিন্তা করার দরকার নেই, আমাদের চিন্তা একটাই, আমাদের নিচের লোককে পয়সা কি করে তাড়াতাড়ি পাইয়ে দেবো। সেই জন্য নিচের লোকেরা যখন আপনাকে সময় চাইবে, টাইম দিতে বলবে, মিটিং করতে বলবে, না করবেন না। না করলে কি হবে, আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার বিদেশ যাওয়াটা দেরি দিতে হবে। কেমন সিম্পল। 6 জন থাইল্যান্ডে এরকম একটা রুমে আমাদেরকে রেখেছিল, সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলে সোজা সুইমিং, রাইট? লাইভ তাকে বলে, বাইরে গেলে আমরা। অ্যান্ড ফাইনালি কোম্পানি আমাদেরকে দেয় কি, এলিট ক্লাব বোনাস। একটা মাসে শুধু একটা ইনকাম থেকে 20 লক্ষ টাকা রোজগার করে। একটা মাসে একটা রোজগার থেকে শুধু 20 লক্ষ টাকা যদি রোজগার করতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে, এলিট ক্লাব বোনাসে আসতে হবে। এলিট ক্লাব কখন, এতক্ষণ কত পর্যন্ত ছিলাম, 6, এখন আপনাকে করতে হবে 8। তাহলে আর 2 জন ব্যক্তিকে বাড়াতে হবে। বাড়াতে আপনাকে হবে না, এমনি বেড়ে যাবে, তার কারণ আমাদের ব্যবসা চলবে। মানে যোগ যেহেতু হয়, অটোমেটিক্যালি একজন আস্তে আস্তে করে তারা ব্রোঞ্জ হবে এবং আপনি এই জায়গায় গ্যারান্টি পৌঁছে যাবেন, রাইট? অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, কোম্পানি এরকমভাবে একটা স্ট্রাকচার দিচ্ছে, 136,1296 দিন ফর্মুলা আমরা কাজ করি, তাহলে 2 বছর লাগবে ম্যাক্সিমাম, তাহলে মাসে 2 লক্ষ টাকা রোজগার করা যাবে, রাইট? প্ল্যানটা কি বুঝলাম তাহলে এতক্ষণ? না, আমি শুরু করলাম 5% থেকে, টিম করে যোগ করে যখন 1,65,000 করে করবো আমি ব্রোঞ্জ, আমি ডাইরেক্টর বোনাস পাবো। যখন আমার নিচে একজন ব্রোঞ্জ, তখন আমি সেখান থেকে টিম বিল্ডিং বোনাস এবং লিডারশিপ বোনাস পাবো। যখন আমার নিচে 2 জন ব্রোঞ্জ, তখন আমি সেখান থেকে ফরেন টিম পাবো। যখন আমার নিচে 3 জন ব্রোঞ্জ,
অর্থাৎ 3 জন ডিরেক্টর, তখন আমি সেখানে কার ফান্ড পাবো। যখন 6 জন তখন আমি হাউস ফান্ড পাবো। যখন 8 জন তখন আমি একটা চেকে সিঙ্গেল রোজগার থেকে 20 লক্ষ টাকা মাসে রোজগার করতে পারবো। ক্লিয়ার করতে পারছি? কার বুঝতে অসুবিধা হলো? অসুবিধা হচ্ছে বুঝতে? অসুবিধা হয়নি তো? তাহলে কালকে আমরা চেষ্টা করি এটা বলতে আরেকজনকে পারবো। কাল থেকে যদি পেন ধরা শুরু করি তাহলে আমরা তাড়াতাড়ি আমাদের সফল থেকে আনতে পারবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, এন্ড অফ দ্য মিটিং, কি কোশ্চেন যারা যুক্ত হয়ে গেছেন বা যারা যুক্ত হবেন তারা নিজেদের কাছে কোশ্চেনটা রাখবেন। হয়তো অনেকে মনে হয় জয়েন করে গেছি, আবার কি দরকার আছে? যুক্ত হয়ে গেলে সব শেষ হয়ে যায় না। কারণ আমরা যখন যুক্ত হই তখন ফিজিক্যালি হই, মেন্টালি হই না। মানুষ জয়েনিং দুভাবে করে বেস্টিজে, একটা ফিজিক্যালি করে, একটা মেন্টালি করে। আমাদের ম্যাক্সিমাম লোকের জয়েনিং ফিজিক্যালি হয়ে যাচ্ছে, মেন্টালি নয়। কেন? কারণ এখনো আপনাকে বলতে হয় এগো মিটিংয়ে আসবে তো, লোক আনবে তো, কালকে যাচ্ছ তো মিটিংয়ে, তোমার কালকে কী প্রোগ্রাম আছে। যদি উল্টোটা হতো স্যার কালকে আমার অন্য জায়গায় প্রোগ্রাম দেখে নেবেন, ম্যাক্সিমাম কী হয় আপলাইনকে বারবার বলতে হচ্ছে, কারণ আপনি ফিজিক্যালি আছে। যদি মেন্টালি জয়েনিং হয়ে যায় তাহলে আপনাকে বলবে না, আপনি বলবেন। ক্লিয়ার করতে পারছি? ক্লিয়ার হচ্ছে নাকি? ইয়েস অর নো? স্যার আমাকে বলছে তোমাকে 10টা মিটিং করতে হবে। স্যার আমি 15টা মিটিংয়ে শিডিউল করেছি। বলছে তোমার কটা করতে হবে? 10টা করতে হবে। তাহলে স্যার আমার 15টা মিটিং শিডিউল করা আছে, রাইট? কারণ আমার মেন্টাল জয়েনিং হয়ে গেছে। আপনাদের যাদের ফিজিক্যাল জয়েনিং হচ্ছে তারা নিজেদেরকে মেন্টালি জয়েনিং করা। সেই জন্য 3টে কোশ্চেন, ইফ নট নাও দেন হোয়েন। ওই যে বললাম ওই বয়সে যদি কনফিউশন কেমন লাগবে, শুধুমাত্র বসে তখন বাতের ব্যথা উঠতে পারছি নাকি, বাসে উঠতে গেলে একজন ধরে উঠাবে। আর এই বয়সে গেলে কি বলে বলো, বাসের ছাদে উঠে যাবে, তাই না? তো ফলে ইফ নট নাও দেন হোয়েন, এখন নয় তাহলে কখন? আর হিন্দিতে একটা কথা আছে, আমি নেই তো কবি নেই। নেক্সট কি আছে? ইফ নট ইউ দেন হু। অনেকে এরকম বলবে আপনাকে, আমি করবো না, তারা তোকে 4 জন লোক দিয়ে দেবো। বলে তোমাকে দিতে হবে না, আমি কাউকে মারা গেলে 4 জনকে এমনি কাঁদিয়ে দিতে হবে, তাহলে তুমি ডায়মন্ড হয়ে যাবে। কি তাই না? মরে গেলে তো 4 জন কাঁদ দিতে হবে। একটা লোক যদি পড়ে থাকে তাকে সোসাইটি দিতে গেলে বলে উঠে লাগবে, তাহলে মরে গেলেই তো ডায়মন্ড, আমি তাহলে বেঁচে থেকে দিতে হবে। এই 4 লোক দিয়ে দিল বলে, আপনি বলবেন আরে আমি করবো না, এসব আমার দ্বারা হবে না, আমার কাছে আমি তোকে 4 লোক দিয়ে দেবো, তাই না? আরে ভাই ইফ নট ইউ দেন হু। তাকে তখন প্রশ্ন করবেন, দোকানে পেন লিখতে গিয়ে আমার নাম লিখেছেন, আর বন্ধুগুলোর নাম লিখেছেন, বলে না। জামা কাপড় কিনতে গিয়ে দেখেছেন ফিটিং কার হচ্ছে, আপনার আমার গায়ে করে দেখেছেন কার গায়ে? তাহলে আপনি যদি জামা কাপড় কিনতে গিয়ে নিজেকে পড়িয়ে দেখেছেন, পেনের দোকানে পেন কিনতে গিয়ে নিজের নাম সই করেছেন, তাহলে বলছেন যে আমি না অন্য কেউ? আপনি প্রথম চলে যাবেন। আপনি যদি না পারেন অন্য কাউকে যেতে হবে, আমাকে অন্য কাউকে যেতে পাঠাতে হবে। ক্লিয়ার করতে পারছি? তাহলে আপনি নয়তো অন্য কেউ না। তারপরে আবার অনেকেই বলে, আবার অনেকে এটাও বলে আমাকে না ওর উপর লিখে দিন। আচ্ছা বলে না? ওকে। আর ইফ নট বেস্টিজ দেন হোয়াট? যদি বেস্টিজটা নেই তো আপনার কাছে তাহলে কি আছে? যদি অন্য কিছু থাকে ওকে থ্যাংক ইউ সো মাচ। আর যদি না থাকে তাহলে 1 দিন 1 ঘন্টা 1 মিনিট নষ্ট করা যাবে না, বিকজ টাইম ইকুয়ালস টু মানি। সময় সমান কি টাকা। তো সময় নষ্ট করা মানে অ্যাকচুয়ালি টাকা নষ্ট করা। সো আর 1 মিনিটও সময় নষ্ট করা যাবে না। কালকে থেকে শুরু করবো তো? ইয়েস অর নো? ইয়েস অর নো? কেন? কারণ আপনারা আছেন সেই টিমে যেই টিমে সফল ব্যক্তিত্ব কার, তাই না? মিস্টার কোনো কথা খাইলে একটু দাঁড়াবেন, কমল স্যার একটু ওদিকে আসবেন, অমিত জানা প্লিজ একটু আসবেন। আমাদের 3 মানুষকে ধরেই দেখি কেন না। দেখুন আজকের দিনে এখানে মিস্টার অমিত জানার টিমের কিছু লোক এখানে আছেন। ইয়েস অর নো? ইয়েস অর নো? যারা আছেন তারা হ্যাঁ। কোন পদা স্যারের টিমে কেউ আছেন? ইয়েস। আর মিস্টার কমল জানা স্যারের টিমে কেউ আছেন? ইয়েস। অবস্থা বেশি। তাহলে বুঝে নিন, তাহলে আপনাদের অর্গানাইজেশন করতে শুরু হয়েছে। আচ্ছা এই লোকটা সফল কি সফল না? ইয়েস অর নো? ইয়েস। ওকে। এই ব্যক্তি পলিটিক্স করে এসেছে, ডায়মন্ড ডিরেক্টর, সফল না? সফল। এই ব্যক্তিও ডায়মন্ড ডিরেক্টর আমার পাশে রয়েছে মিস্টার। তাহলে আমাদের এখানে যারা দাঁড়িয়ে রয়েছে, আমাদের যারা আপলাইন রয়েছে, তারা প্রত্যেকে সফল। ইয়েস। চলুন তারপরে যে ভদ্রলোক রয়েছে এখানে দাঁড়িয়ে ফিজিক্যালি দেখেন, রাইট? সাকসেস। গরম লোহার পাশে লোহা থাকে তবেই সেই লোহাটা গরম হয়। সফল ব্যক্তির সাথে থাকুন। আপনি 9টা সফল লোকের সাথে থাকলে 10 নম্বর ব্যক্তিও আপনি। আপনি 9টা অসফল লোকের সাথে থাকলে 10 নম্বরটাও আপনি। চয়েস ইজ ইয়োর্স। আপনি 9 জন সফলের সাথে থাকবেন না 9 জন অসফল। তাহলে এই লোকগুলো সফল,
এই লোকটা সফল, তার উপরে কে রয়েছে? কৌশিক গোস্বামী স্যার। সফল কি সফল না? আমাদের আপলাইন, আমাদেরই তো আপলাইন। তার উপরে কে রয়েছে? সফল। তারপর যিনি রয়েছে ডক্টর এইচ কে রায়, তার আপলাইন 35 লক্ষ টাকা তিনি দিল্লি এইমস হাসপাতালের ডাক্তার। ভাবতে পারো একটা আমাদের লোকাল ওয়ার্ড ডাক্তার বলে না সে করবো না, আরে ভাই দিল্লির এইমস হাসপাতালের ডাক্তার 5,000 টাকা তার ভিজিট, আর সে ওয়ার্ড ডাক্তার 50 টাকা লোকে তারপরে দেয়, সে বলে বুঝো কি হয় কিনা? মাথায় রাখবেন, যখন বলবে দুঃখ পাবেন না, হাসবেন। যখন আপনাকে বলবে দুঃখ পাবেন না, কি করবেন? হাসবেন। কারণ ভোট দিতে গেলে কাই দেয় তো, আপনাকে দুঃখ পেয়েছি তাহলে হাসিছি, দেখেছি তো বলে হাস কি বলে আমার আপনার দিল্লির এইমস হাসপাতাল ডাক্তার, আর এক ওয়ার্ড ডাক্তার একবার and finally নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে এশিয়ার টপ পার্টনার সেও আমাদের আপনার। তাহলে আপনাকে সফলতা থেকে কে আটকাবে? কেন কেন কি ভেবে নিন, আপনি একটা বগি, মিস্টার এক্স, কি নাম স্যার? চিরঞ্জিত আপনি হবেন একটা বগি, আর আপনার সামনে 5খানা ইঞ্জিন, আর আপনি উল্টো দিক থেকে ভাবতে পারেন 5টা বগি একটা ইঞ্জিন, কার প্রতি বেশি হবে? একটা জায়গায় 5টা ইঞ্জিন একটা বগি, আর একটা জায়গায় 5টা বগি একটা ইঞ্জিন, কোন ট্রেনটা তাড়াতাড়ি যাবে? তুমি বুঝে নাও না কোন টিমে তুমি আছো। আর সেই কারণেই তো বলছি, আর এই সমস্ত মানুষ দে আর ওয়ার্কিং অ্যাট ফিল্ড, তারা প্রত্যেকটা দিন ফিল্ডে কাজ করছে, পুরো এসি ঘরে বসে ওখান থেকে লেকচার বাজি করে। এই প্রত্যেকটা মানুষ আজকের দিনে, আমি এখানে রয়েছি, কৌশিক স্যার আজকের দিনে মিটিং করছে, রাইট? কালকে তিনি মিটিং করেছিলেন ঘন্টায়, আজকে তিনি মিটিং করছেন কোথায়? বর্ধমানে। কালকে তিনি মিটিং করে সাউথ অফিসে, তারপর দিন চলে যাবেন কোথায়? বর্ধমান, বহরমপুরে, তারপর দিন কোথায়? মালদা, তারপর দিন কোথায়? কোচবিহার। এই মানুষটা মিটিং করছে, এই মানুষটা অলরেডি কোচবিহারে আছে, তার টিমে যে নতুন গাড়ি নিয়েছে সেখানে সেলিব্রেশন গেছে। এই মানুষটা তো রেগুলার মিটিং করেন, আর এই মানুষটার কথা বলার দরকারই নেই, 3 দিন 4 দিন লাগাতার প্রোগ্রাম করছে। তাহলে এই মানুষগুলো প্রতিদিন তারা ফিল্ডে আছেন, সেই জন্যে তারা একটা সাকসেসফুল টিম তৈরি করতে পেরেছে। আর আমরা সেই টিমের একজন যোদ্ধা। আমাদের সাকসেস কি আছে, তাই না? তোর কাছে কত রকম জড়িবুটি আছে, না কিছু করতে পারবে না, কেন? আমার কাছে সব ইঞ্জিনিয়ার আছে, আমার কাছে করতে পারছি না, পারবো তো করতে, প্রত্যেক দিন একটা লোকের সাথে কথা বলবো, পারবো? হ্যাঁ, আজ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, এবার কি মাস? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কোন মাসের টার্গেট হলো? 4 মাস। প্রতিদিন একজনের সাথে যদি কথা বলি, তাহলে 4 মাস মানে কতদিন? 120 দিন। 120 দিন যদি 120টা লোকের সাথে কথা বলি, 50% তো জয়েন করবে, করবে তো? তাহলে 50টা আমার ডাইরেক্ট হাত তৈরি হবে, 6টা তো দিবে। তুমি তখন দান করতে পারবে, ভাই আমার 6টা হয়ে গেছে। প্রবলেমটা কোথায় হয়? ওই আজকের করলাম, 12 দিন পরে আবার 13 দিনের মাথায় কাজ শুরু করলাম। প্রবলেমটা হয় একদিনের বৃষ্টিতে জল না দাঁড়ালেও লাগাতার বৃষ্টি হলে জল দাঁড়াতে পারবে। ইয়েস, হয়নি? বন্যা হয় না? সেই কারণে রেগুলার আমরা যদি প্রোগ্রাম করতে পারি, তাহলে আপনাদেরও তাই করা উচিত, রেগুলার একজনের সাথে কথা বলা। পারবো তো? ইয়েস অর নো? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আর প্রত্যেকে ভালো থাকবেন।